আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্সের আরো একটি নতুন ক্লাসে। আমাদের এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্সের অলরেডি আমরা প্রায় 10টির মতো ক্লাস করে ফেলেছি। কোর্সটির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা কিন্তু ক্যালকুলাসের বেশ অনেকগুলো ক্লাস করলাম। প্রায় 6টি ক্লাস ব্যাপী আমরা ক্যালকুলাস শিখেছি। আর আপনারা তো বুঝতেই পারছেন ক্যালকুলাসের অনেক কিছু আমি শিখিয়েছি একদম শুরু থেকে। কিভাবে অন্তরীকরণের গ্রাফিক্যাল ব্যাখ্যা করা যায়, কিভাবে একটি বক্ররেখার ঢাল নির্ণয় করা যায়, সেখান থেকে শুরু করে একদম লঘুমান গুরুমানের বেসিক পর্যন্ত আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম এবং লঘুমান গুরুমানের ম্যাথও সলভ করিয়েছি, যেগুলো আপনারা একদম ম্যাথ সাবজেক্টে যেটা আছে আমাদের ম্যাথমেটিক্সে, হায়ার ম্যাথমেটিক্সে আপনারা কিন্তু শিখতে পারবেন এই জিনিসগুলো। তো আপনাদেরকে যখন টিচার অথবা যেখানে আপনি পড়বেন যে কলেজে, সেখানে শেখানোর আগে আমি অনেক কিছু আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, যে জিনিসগুলো কিন্তু আপনার পুরো এইচএসসি লাইফে অনেক বেশি কাজে লাগবে। এবং আজকে আবারও আমরা ফিরে এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের মেইনলি কথাবার্তা হবে ভেক্টর নিয়ে, কারণ ভেক্টর এমন একটি চ্যাপ্টার যেটা ফিজিক্সও আছে এবং ম্যাথেও আছে। এবং ফিজিক্সে ভেক্টর এত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যদি আমি ফিজিক্সের ভেক্টরের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে ফিজিক্সের এমন কোনো চ্যাপ্টার নাই যেখানে ভেক্টরের অ্যাপ্লিকেশন পাওয়া যাবে না, এমন কোনো চ্যাপ্টারই আপনি পাবেন না। সব চ্যাপ্টারেই ভেক্টরের অ্যাপ্লিকেশন আছে। তো বুঝতেই পারছেন ভেক্টর অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমাদের কাছে, এবং সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের কথাবার্তা থাকবে। একদম ভেক্টর একটি বিশাল চ্যাপ্টার। আপনারা ফিজিক্সেও ভেক্টর অনেকদিন ধরেই পড়বেন, ম্যাথেও ভেক্টর অনেকদিন ধরে পড়বেন, বাট আমার কাছে ভেক্টর হচ্ছে আমি আপনাদের ভেক্টরের ফাউন্ডেশনটা মজবুত করে দিব। সো আমরা 2 লেকচারে ভেক্টর অনেক কিছু শিখে ফেলবো, যেটা আপনার পুরো এইচএসসি লাইফ জুড়ে অনেক বেশি কাজে দিবে। এই জিনিসটা আপনারা নিজেরাও আপনাদের নিজেদের এইচএসসি জার্নি থেকে মিলিয়ে নিতে পারেন। তো এই তো আপনারা সবাই দলে দলে একটু যুক্ত হবেন। ইলমা আছেন আমাদের সাথে, খুব ভালো লাগলো আপনাকে দেখে, শুরুতে আপনি যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি সেজুতি আছেন, মনিরুল আছেন আমাদের সাথে, সীমান্ত আছেন, বলেছেন সাউন্ডটা একটু কম। সাউন্ডের, আচ্ছা আমরা সাউন্ডের ব্যাপারটা নিয়ে দেখছি সীমান্ত, কোনো সমস্যা নাই। ওকে, বাকিরা সবাই একটু বলুন তো সাউন্ড ক্লিয়ার কিনা, এবং আমার পিছনে থাকা সবকিছু লিখা সবকিছু আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। সো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ আমরা চাই আপনারা সবকিছু একদম প্রপারলি দেখতে পান, প্রপারলি শুনতে পান এবং প্রপারলি বুঝতে পারেন। এই সার্ভিসটুকু আমরা চাই আপনাদের কাছে দিতে। এবং বুঝতেই পারছেন আমাদের কিন্তু পুরো ক্লাসগুলোই এতদিন 10 দিন ধরে আমরা ক্লাস করেছি, সবগুলো ক্লাসে আমরা চেষ্টা করেছি আর অ্যানিমেটেড স্লাইডে ক্লাস নেওয়ার, এবং আজকের ক্লাসটিও কিন্তু পুরোপুরি অ্যানিমেটেড স্লাইডে থাকবে। এবং এই স্লাইডটি আপনারা যদি পেতে চান পিডিএফ আকারে, স্লাইডটি আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন আপনি যদি আগে কোনো কিছু যদি নাও পড়ে থাকেন, ধরেন আপনি কোনো কিছু আগে পড়েন নাই, অথবা আজকের ক্লাস বা গত ক্লাস যে কোনো ক্লাসে আপনি ধরেন কোনো কিছু নোট করছেন না, সেটা একদমই উচিত না। নোট যদি নাও করে থাকেন, তারপর আমাদের ক্লাসগুলোর সবকিছু এমন ভাবে ডিজাইন করেছি আমি, যেন আপনারা সবকিছু একদম পিডিএফ থেকেই পেয়ে যান। ওকে, পিডিএফ এ সবকিছু আছে, ম্যাথ সলভ, হোমওয়ার্কের সলভ, সবকিছু আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। পিডিএফটা পাবেন কোথায়? আমাদের এই ক্লাসটিরই একদম পিন কমেন্টে অ্যানোটেড স্লাইড দেওয়া আছে। সো সেই পিন কমেন্টে আপনাদের একটা ছোট্ট গুগল ফর্ম ফিল আপ করা লাগবে, এবং সেখানে কিন্তু আপনারা আমাদের এই ক্লাসের এবং সবগুলো ক্লাসেরই প্রত্যেক ক্লাসের শেষে আমরা আমাদের ওই ক্লাস রিলেটেড যে স্লাইডটি আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে। ওকে, সো আপনারা এই কাজটি করে নেবেন নিজ দায়িত্বে। যদি এই ক্লাসের পিডিএফ আপনি পেতে চান, এটা আপনার মাস্ট করা লাগবে। আপনি ক্লাসের যদি নোটও করে থাকেন, তারপরও আপনারা চেষ্টা করবেন পিডিএফটা নেওয়ার। এবং এর পাশাপাশি মেইনলি যেটা আপনাদের দায়িত্ব থাকবে সেটা হচ্ছে ক্লাসটা নিজে থেকে করে নিজে থেকে নোট করার। তো আসেন আমরা কিছু অনেকক্ষণ কথাবার্তা বললাম, আজকে আমরা কি পড়বো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করি। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে ভেক্টর, বেসিক ভেক্টর নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং বেসিক ভেক্টরে আজকে আমাদের 1 নং লেকচার, এবং আপনাদের সাথে আছি প্রতিদিনের মতোই আমি আপনাদের মারুফ আল মুকিত ভাইয়া, আপনারা আমাকে মুকিত নামেও ডাকতে পারেন। ওকে, সো এই তো আপনারা এখন দ্রুত যুক্ত হবেন আমাদের সাথে। এবং কে কোথায় যুক্ত হয়েছেন, কোন স্কুল থেকে আপনারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, কোন কলেজে অধ্যয়নরত আছেন বা কোন কলেজে অধ্যয়ন করার আপনার ইচ্ছা, সবকিছু আমাকে জানাবেন, শেয়ার করবেন। এই তো ইলমা অনেকজনকে মেনশন করেছে, দেখতে পাচ্ছি মিতু আছেন আমাদের সাথে, উম্মে হানি অনেকজনকে মেনশন করেছেন, সীমান্ত আছেন। আজকে নিউ চ্যাপ্টার, এক্সাইটমেন্ট অনেক বেশি। অবশ্যই অনেক সুন্দর একটি ক্লাস হবে আজকে। আপনাদেরকে যে কাজটা করা লাগবে, দুটো কাজ। এক হচ্ছে লাইভটি নিজের প্রোফাইল থেকে শেয়ার করা লাগবে, এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের কমেন্টে এখানে এখন আপনাদের বন্ধুদেরকে মেনশন করা লাগবে। তাহলে হবে কি, আপনি যদি লাইভটি নিজের প্রোফাইল থেকে শেয়ার করেন, তাহলে পরবর্তীতে যখনই আপনার এই ক্লাসটি রিপিট দেখার ইচ্ছা করবে, অথবা এই ক্লাসটি দেখার মানে রিভিশন দেওয়ার ইচ্ছা করবে, আপনি কিন্তু
শুরুতেই দেখে নিতে পারবেন, আপনার একদম প্রোফাইলের একদম শুরুতেই আপনার এই ভিডিওটি পেয়ে যাবেন, আজকের এই ভিডিওটি। সো অনেক বেশি গুরুত্ব, মানে এই জিনিসটা আপনার কাছে খুব শর্ট একটা টাইমেই এই ভিডিওটি আপনাকে খুঁজে পেতে হেল্প করবে। দুই হচ্ছে, আপনি যদি এই ক্লাসটি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধবও এই ক্লাসটি দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। সো আমরা তো অবশ্যই এই প্র্যাকটিসটা, এই কালচারটা নিজেদের মধ্যে আনবো যেন আমাদের মাধ্যমে অন্যরাও উপকৃত হয়। সো একটু লাইভটা শেয়ার করবেন কাইন্ডলি, এবং শেয়ার করার মাধ্যমে আমাদেরকে জানাবেন। অভিলাষ উৎস জানিয়েছেন যেমন শেয়ার ডান, মতিয়ার রহমান বলেছেন শেয়ার ডান। তো আপনারাও একটু জানাবেন, শেয়ার করার পরে শেয়ার ডান অথবা শেয়ার আপনাদের যেভাবে ইচ্ছা লিখতে পারেন। সো এখন কিছু কথাবার্তা আপনাদেরকে বলি। প্রতিদিনের মতোই আমাদের ক্লাসটা অ্যানিমেটেড স্লাইড খুব সুন্দরভাবে হবে। মেইনলি আমি আপনাদের 10 মিনিট স্কুলে ফিজিক্সই পড়াবো। সো এতদিন ম্যাথ পড়িয়েছিলাম, এখন আসেন ফিজিক্সে আবার ব্যাক করি, আমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করবো আজকে। ফিজিক্সের একটি টপিক ছিল, টপিক আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে, এবং এটা ম্যাথেরও একটা টপিক, অবশ্যই ম্যাথেরও একটা টপিক। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমাদের যা যা আমি পড়াবো সব যদি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পারি তাহলে আমাকে এই কমেন্টটি করবেন, ক্লিয়ার, ওকে? এবং আপনাদেরকে যদি আমি ফিল করাতে পারি, অবশ্যই আমার চেষ্টা থাকবে শুধু কোনো টপিক আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া না, আপনাদেরকে ফিল করানো যে কোনো টপিক। তাহলে আপনারা এই কমেন্টটি করবেন, যদি কোনো কিছু একদম ফিল করে থাকেন তাহলে আমাকে এই কমেন্টটি বারবার চাই আপনাদের কাছে, ওকে? ক্লিয়ার অ্যান্ড ফিল্ড যদি আপনারা ফিল করে থাকেন। এবং কোনো কিছু যদি না বুঝেন সেক্ষেত্রে কি কমেন্ট করবেন সেটা আমি বলি নাই, কারণ না বুঝবেন এমন কোনো জিনিসই থাকবে না, এমন কোনো টপিকই থাকবে না, এটা নিশ্চয়ই এতদিনে আপনারা টের পেয়েছেন। আর আজকে একদম নতুন টপিক, আপনার আগের কোনো নলেজ না থাকলেও কোনো সমস্যা নেই, আজকে আমি সবকিছু বেসিক থেকে পড়াবো। সো এই হচ্ছে ঘটনা, পুরো ক্লাস জুড়ে থাকা লাগবে। আর যদি না বুঝে থাকেন ইনকেস তারপরও কোনো জিনিস, সেক্ষেত্রে আপনি বলবেন ভাই আরেকবার, বা কোন জিনিসটা বুঝেন না এক্সাক্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এই হচ্ছে আমাদের ঘটনা। আর এই তো, আর এখন দুইটা কাজ একটু করেন দ্রুত, সেটা হচ্ছে বন্ধুদেরকে মেনশন করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন এবং লাইভটি শেয়ার করবেন, ওকে? এই দুটো কাজ আপনারা করতে থাকেন। আমরা এই তো এর মধ্যেই আমি নিজেও লাইভটি শেয়ার করে দিই আমার প্রোফাইল থেকে। এবং একই সাথে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে সবাই প্রস্তুতি গ্রহণ করে ফেলুন, খাতা কলম ক্যালকুলেটর সবকিছুই হাতে নিয়ে নেবেন। আমরা কিন্তু আমাদের এখনই ক্লাসটি শুরু করে ফেলবো, ঠিক আছে? আর কোথাও একদমই দেরি করা যাবে না, আমি চাই না কোথাও একটুও দেরি করতে। আপনারা জাস্ট প্রস্তুতি গ্রহণ করুন, আমাকে জানান যে সকলেই প্রিপেয়ার্ড আছেন কিনা। এই কমেন্টটি করতে করতে কিন্তু আমরা আমাদের পড়াশোনা শুরু করে ফেলবো, ঠিক আছে? এবং এর মাঝে লাইভটাও শেয়ার করবেন আপনারা সকলেই, এইটুকু জিনিস আমি আপনাদের কাছে চাই, আশা করব এইটুকু, ওকে? লাইভ সকলে শেয়ার করে আমাকে একটু জানাবেন যে শেয়ার ডান। এই তো, আসেন তাহলে, আসেন এরপরে আমাকে একটু সকলেই জানান প্রিপেয়ার আছেন কিনা। প্রিপেয়ার থাকলে আমরা মনে হয় আর দেরি করবো না, আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু কমেন্ট করে আমাকে জানান তো সকলে একটু জানান যে আপনারা সকলেই প্রিপেয়ার আছেন কিনা, ওকে? প্রিপেয়ার আছেন কিনা, প্রিপেয়ার আছেন কিনা। যদি প্রিপেয়ার থাকেন তাহলে আমরা যোগজীকরণের একদম শুরুর দিকের কিছু অংশ আমি গতদিন বলেছিলাম, আজকে দু একটা এক্সাম্পল দেখাবো। সো দু একটা এক্সাম্পল দেখে 10-15 মিনিট আমি প্রথমের দিকে একটু যোগজীকরণ দেখিয়ে দিব, নির্দিষ্ট যোগজীকরণ, এরপর আমাদের ভেক্টর শুরু হবে। যদি আপনারা এই জিনিসটা চান, অবশ্যই আমি চাচ্ছি যোগজীকরণ একটু পড়াতে। আর ভেক্টর তো খুব মজাদার একটা চ্যাপ্টার, আপনারা খুব এনজয় করবেন পুরো চ্যাপ্টার জুড়ে, এটুকু আমি আপনাদের কথা দিতে পারি। সো আমাকে একটু জানাবেন যে শুরুর দিকে একটু যোগজীকরণ আপনারা পড়তে চান নাকি শেষের দিকে পড়তে চান। আমার মনে হয় শুরুতে পড়লেই বেটার হয়, কারণ যোগজীকরণের টপিকটা আপনারা গতদিনই পড়েছেন, কিছুটা হলেও মনে আছে আপনাদের। সো এরপরে আমি যখন একটু পড়াবো আপনাদের কাছে সুবিধা হবে। তাহলে আমাকে সবাই একটু জানাবেন তো, কমেন্ট করবেন যে এখন একটু ইন্টিগ্রেশন আপনারা চান কিনা, ওকে? ডেফিনিট ইন্টিগ্রেশন আমি একটু পড়াতে যাচ্ছি আপনাদেরকে, বেশিক্ষণ না। ডেফিনিট ইন্টিগ্রেশন আমি আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছিলাম, কয়েকটা ম্যাথ দেখাতে চাচ্ছি, কিছু ম্যাথ হোমওয়ার্ক দিতে চাচ্ছি, এইটুকু। আপনারা যদি চান আমাকে একটু জানাবেন, দ্রুত জানাতে হবে, ওকে? মনিরা আছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমিও সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম, আদাব, ওকে? সো আসেন ভাই, সব ক্লাসগুলো কোথায় একসাথে পাবো? এই যে ভাই, এই জন্য আমি বলেছিলাম ক্লাসগুলো নিজের প্রোফাইল থেকে করে করে শেয়ার দিবেন, তাহলে আপনারা নিজের প্রোফাইলে সবকিছু পেয়ে যেতেন। নাবিল, ওকে? নাবিল অনেকজনকে মেনশন করেছেন। যারা সবচাইতে এখনো শেয়ার করেন নাই তারা আমাদের 10 মিনিট স্কুল ক্লাস 1 থেকে 12 একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। অথবা আমাদের 10 মিনিট স্কুল মেইন পেজ, এই পেজ থেকে লাইভটি যাচ্ছে এখন ফেসবুকে, সেখানে আপনাদের খোঁজা লাগবে, ওকে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল এখন পর্যন্ত 10টি ক্লাস হয়েছে, আজকেরটি 11তম ক্লাস, ওকে? সো শুরু করেন, আসেন। আর আমরা কথাবার্তা আমরা না বলি, একটু চেষ্টা করি আমরা যোগজীকরণের একদম শুরুর দিকের অংশগুলো একটু দেখার। নির্দিষ্ট যোগজীকরণ আমি অনেক কিছু দেখিয়েছিলাম আপনাদের,
জাস্ট এক দুইটা এক্সাম্পল দিব, দ্যাটস ইট। তারপর আমি আপনাদের কিন্তু ভেক্টরের পড়ানো শুরু করে দেবো। সো আসেন একটু যোগাযোগকরণ আমি দেখিয়ে নিই। সকলে যদি ইন্টিগ্রেশনের জন্য প্রস্তুত হন আমাকে একটু জানাবেন। ইন্টিগ্রেশনের জন্য সকলেই প্রস্তুত আছেন কিনা একটু জানাবেন। ওকে, ইন্টিগ্রেশনের জন্য একটু বেশিক্ষণ না, আমি 5-7 মিনিটের মতো ইন্টিগ্রেশন পড়াবো বা 10 মিনিটের মতো। এইটুকুতে আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে দিব। আমার চেষ্টা থাকে অল্প কথাতেই অনেক কিছু শেখানো, এবং এই কারণে আমি কিন্তু অ্যানিমেশন বা অ্যানিমেটেড স্লাইড ইউজ করেছি। অল্প পড়াচ্ছি না, কতটুকু পড়াচ্ছি এটা আপনারা তখনই রিয়েলাইজ করবেন যখন আপনারা ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন অধ্যায়গুলো বলবেন, যখন দেখবেন 2 মাস 2.5 মাস ধরে পড়ছেন এই দুইটা চ্যাপ্টার, এবং আমি এখানে 6 ক্লাসে পড়িয়ে দিয়েছি, তখন আপনারা মিলাতে পারবেন ওইখানে কতটুকু নলেজ পেলেন, আগে থেকে কতটুকু শিখে গিয়েছেন, সবকিছুই। পারভিন এসপি বলেছেন সাউন্ড কম। আচ্ছা, সাউন্ডের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হচ্ছে, আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। আমি একটু লাউডলিও বলার চেষ্টা করছি, আপনারা একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, এই তো চলে আসেন, আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণের কিছু কথাবার্তা বলতে চাই। নির্দিষ্ট যোগজীকরণের আমি যদি কিছু কথাবার্তা আপনাদেরকে বলি, তাহলে দেখেন, ধরেন আপনাকে আমি ইন্টিগ্রেশন বললাম, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স করুন তো, আমাকে ইন্টিগ্রেশনটা বলুন তো এটার মান কত আসবে। আমি সাইডে ফর্মুলাটাও লিখে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস হচ্ছে সি। ওকে ওকে ওকে, সবাই একটু জানান। আচ্ছা, আর সবচেয়ে বড় বিষয়, আপনাদের যদি সাউন্ডে তারপর একটু প্রবলেম থাকে দু একজনের, সেক্ষেত্রে সাউন্ডের ভলিউম সর্বোচ্চ করে দিবেন ফোনের। 2 হচ্ছে ইয়ারফোন ইউজ করতে পারেন, তাহলে বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো দেখেন, এই যে আমি আপনাদের অনির্দিষ্ট যোগজীকরণের ফর্মুলা লিখে দিয়েছি। সামেশন অফ এক্স টু দি পাওয়ার এন হলে এটাকে ইন্টিগ্রেট করলে, মানে এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। সো আসেন এই জায়গাটাতে এবার আমাকে বলুন, এইটাকে ইন্টিগ্রেশন করলে, এই যে এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে, কত আসবে? সকলেই কমেন্ট করছেন এক্স কিউব বাই 3, তাই তো? সকলেই সঠিক কমেন্ট করেছে। এবার আমি করলাম কি, লিমিট বসিয়ে দিলাম। দেখেন, খুব কঠিন কিছু কাজ না, সহজই কাজ। দেখুন, যদি প্লাস সি লিখেন এটাকে বলবো আমরা অনির্দিষ্ট যোগজীকরণ। সো আমি প্লাস সি লিখছি না, প্লাস সি লিখলাম না। কেন লিখলাম না? কারণ এখানে ধরেন শুরু থেকে লিমিট ছিল 1 থেকে 2। সো 1 থেকে 2 যখন লিমিট দিলাম, এটা নির্দিষ্ট যোগজীকরণ, সেক্ষেত্রে আর প্লাস সি লেখার দরকার নেই। জাস্ট আপনি কি করবেন, এই লিমিটটাকে এখানে বসিয়ে দেবেন 1 থেকে 2। বোঝা গেল? বোঝা গেল? সকলে এইটুকু বুঝেছেন নিশ্চয়ই? খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আসেন একটা কাজ করি আমরা। এই যে দেখেন, 3টা তো 1/3 তো একটা ধ্রুবক, এটাকে আমরা বাহিরে নিয়ে যাই। সো ভিতরে থাকে কি, এক্স কিউব, এবং লিমিট কি 1 থেকে 3, 1 থেকে 2, সরি 1 থেকে 2। এই হচ্ছে আমাদের ঘটনা, খুবই সহজ জিনিস। বুঝেছেন সবাই? আশা করছি বুঝেছেন। ওকে, সো এবার দেখেন, এবার দেখুন, আমরা 1/3 কে 1/3 এর মতোই রাখি। লিমিটকে কিভাবে অ্যাক্টিভেট করা লাগে দেখুন, এইটার পরের লাইন আমি পাশে লিখছি। লিমিটকে কিভাবে যেন বসানো লাগে, এক্স যেখানে যেখানে আছে একবার সেখানে সর্বোচ্চ লিমিট বসাবেন, মাইনাস এক্স যেখানে যেখানে আছে সেখানে একবার লোয়ার লিমিট বসাবেন। ঠিক আছে? সো এক্স যেখানে যেখানে আছে সেখানে আপার লিমিট যদি বসান তাহলে 2 কিউব, মাইনাস এক্স যেখানে যেখানে আছে সেখানে 1 বসাবেন, 1 কিউব। এই হচ্ছে আমাদের ঘটনা। ওকে ভাইয়া, সাউন্ডের যাদের প্রবলেম হচ্ছে তারা একটু কাইন্ডলি যে কাজটা করবে সেটা হচ্ছে একটু মোবাইলের ভলিউম একটু আপ করে নেন, এক। আর 2 হচ্ছে একটু ইয়ারফোন ইউজ করেন, একটু ইয়ারফোন ইউজ করেন, চেষ্টা করেন মানিয়ে নেওয়ার। ইনশাল্লাহ ঠিক লাগবে আপনাদের কাছে, আর আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। ওকে, যোগজীকরণ করা হয়নি বলেছেন নিসা, তাহলে তো আপনি বুঝবেন না। তো আপনি 5-10 মিনিট একটু জাস্ট দেখেন, 5-10 মিনিট পরে আমরা আমাদের ভেক্টর পড়ানো শুরু করব। এই হচ্ছে আমাদের ঘটনা। ওকে, সো আসেন, এই যে আমরা লিমিট বসিয়ে দিলাম, এবার আপনি মানটা বসিয়ে দিন। 1/3 কে 1/3 এর মতোই রাখুন। 2 কিউব মানে কত? 8। 8 মাইনাস 1 কিউব মানে কত? 1। তার মানে আসবে কত? 7। সো আলটিমেটলি আসবে 7 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এই অ্যান্সারটা কি সকলের এসেছে? এই অ্যান্সারটা কি সকলের এসেছে? মুকিত বস সেরা বলেছেন মোবারক ইসলাম। আচ্ছা, সবার সাউন্ড প্রবলেম, বাট আমার সাউন্ড ক্লিয়ার বলেছেন ইলমা। এই তো, হ্যাঁ, আপনারা একটু জাস্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। দেখুন, এইটা কি সকলের এসেছে নাকি আসে নাই একটু জানাবেন। এই জিনিসটা, এই মানটা কি সকলের এসেছে নাকি আসে নাই? না আসলে জানাবেন, আমরা সেক্ষেত্রে আবারও শেখাবো, কোনো সমস্যা নেই। না আসলে জানাবেন। ওকে, সাইডে ফর্মুলা লিখেছি যাতে আপনারা কেউ যদি ভুলে যান ফর্মুলাটা দেখতে পারেন। সো এইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজীকরণের নিয়ম। সেম অনির্দিষ্ট যোগজীকরণের মতো করেই করে দিবেন।
জাস্ট প্লাস সি না লিখে আপনি জাস্ট আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিবেন। এই যে দেখেন আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা বসিয়ে দিয়েছি। এরপর এখানে যেহেতু 3 একটা ধ্রুবক, সো ধ্রুবককে বাইরে নিয়ে গেলাম, ভিতরে শুধুমাত্র এক্স রাখলাম, এক্স কিউব 1 থেকে 2। সো এরপরে কি কাজ করবেন, এক্স এর জায়গায় একবার 2 বসাবেন, একবার 1 বসাবেন, 2 কিউব মাইনাস 1 কিউব এসেছে কত, এই হচ্ছে ঘটনা। রুনা এবার আশা করি বুঝেছেন 2 কিউব মাইনাস 1 কিউব বিয়োগ করলে কত হয়, 8 মাইনাস 1, 2 কিউব মানে 8, 1 কিউব মানে 1, 8 মাইনাস 1 মানে কত 7, তাহলে আলটিমেটলি 1/3 ইনটু 7 মানে 7/3 আসবে आंसर আমাদের। বোঝা গেছে? আশা করছি এটা বুঝেছেন। খুবই সহজ জিনিস ছিল, একদমই সহজ জিনিস ছিল, বেসিক জিনিস ছিল, ঠিক আছে। আরো কিন্তু আমি বেশি জিনিস পড়িয়েছিলাম আপনাদেরকে, আসুন আরো কিছু জিনিসপত্র আমি পড়িয়েছিলাম। কিরকম ছিল জিনিসপত্র দেখুন, দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন আরো কিছু জিনিসপত্র আমি পড়িয়েছিলাম। জিনিসপত্র কিরকম, যদি আপনার কাছে এরকম একটা ফাংশন দেওয়া থাকে, এইটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ, যে ফাংশনটার নাম হচ্ছে y is equal to f of x, যে ফাংশনটার নাম কি y is equal to f of x, যা হচ্ছে তা হোক কোনো সমস্যা নেই, ফাংশনটা দেখতে কিরকম হচ্ছে এটা আমাদের দেখার দরকার নেই, জাস্ট এটার কার্ভটা বা এটার গ্রাফটা দেখতে অনেকটা এরকম, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আপনাদের কাজ করা লাগবে কি, কাজ যেটা সেটা হচ্ছে ধরে নেন এই জায়গাটাতে নিচে আমরা x এর মান পেলাম a এবং এইটার নিচে x এর মান পেলাম ধরে নিলাম b, ঠিক আছে। এখন আপনাকে যদি আমি বলি যে এই কার্ভটুকুর নিচে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, কিসের নিচে জানান, এই কার্ভটুকুর নিচে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, কার নিচে, এই কার্ভটুকুর নিচে, ঠিক আছে। সো এই কার্ভটুকুর নিচে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমি বুঝিয়েছি এই যে এই অংশটা, এই অংশটার ক্ষেত্রফল। সো এটা আমি গতদিন শিখিয়েছিলাম, যেহেতু এটা আমাদের কোনো র্যান্ডম, আমাদের যে কোনো পরিচিত কোনো শেপের সাথে মিলে না, এটাকে কি আপনি ট্রাপিজিয়াম বলতে পারবেন, পারবেন না, কারণ এরকম বাঁকাটেরা কোনো কিছু আমরা দেখি নাই। এটাকে বৃত্ত বলতে পারবেন, পারবেন না, কোনো কিছুই বলতে পারবেন না। এটা কোনো শেপ আপনারা নামকরণ করতে পারবেন না, সামান্তরিক, আয়ত, স্কোয়ার, সার্কেল কিচ্ছু বলতে পারবেন না। সো এটা কি জিনিস আমরা জানি না, কিন্তু এটার নিচে এরিয়া কতটুকু এটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে বের করতে পারি। কতটুকু হবে, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি এরিয়া হয় a, তাহলে এই এরিয়া বের করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন করা। কাকে ইন্টিগ্রেশন করা, এই ফাংশনটাকে। সো সামেশন অফ y কার সাপেক্ষে ইন্টিগ্রেট করব, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে x এর একটি ফাংশনকে ইন্টিগ্রেট করব। কোথা থেকে কোন পর্যন্ত, এই যে দেখুন, এই যে দেখুন a থেকে b পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব। ওকে, a থেকে b, সো লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b। ওকে, এই হচ্ছে আমাদের ঘটনা। এগুলো আমরা গতদিন অনেক কিছু শিখিয়েছিলাম। a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করব, তাহলে আমরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এটুকু আশা করি বুঝেছেন, সকলেই আশা করি বুঝেছেন। এটাই কি y is equal to f of x, এই ফাংশনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কতটুকুর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটাও আপনাদেরকে এখন শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। দেখুন কতটুকু জায়গার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখুন কতটুকু জায়গার, এটাও আমি শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখুন এইটা হচ্ছে একটা বক্ররেখা যার ফাংশন y is equal to f of x, এবং এইখানে আমরা যদি একটা সরলরেখা ইমাজিন করি, করতেই পারি না, এই সরলরেখার সমীকরণ কত হবে, x is equal to a, আগেই শিখিয়েছি সরলরেখার সমীকরণ। এই জায়গাটাতে আমরা যদি একটা সরলরেখার সমীকরণ ইমাজিন করি, তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে, x is equal to b। তাহলে এটা কতটুকুর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ভালো মতো বুঝবেন, এইটা হচ্ছে সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হচ্ছে এই ফাংশনটা, এই সরলরেখাটা, এই দুইটা সরলরেখা এবং এক্স অ্যাক্সিস, এই ফাংশন এবং এই দুইটা সরলরেখার এই চারটা জিনিসের মাঝখানের ক্ষেত্রফলটার সূত্র হচ্ছে এটা। এই চারটা জিনিসের মাঝখানের ক্ষেত্রের সূত্রফল হচ্ছে, মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আশা করি বুঝেছেন, খুবই সহজ জিনিস। আসেন আমরা এবার এটার প্রমাণ দেখব, এই সূত্র আসলেও কাজ করে কিনা সেটার একটা সরজমিনে প্রমাণ দেখব। এরপরে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়ার। ওকে, বুঝেছেন কিনা সকলেই জানান, সকলেই জানান। জাস্ট এইটা হচ্ছে আমি ফর্মুলা আকারে বলে দিলাম, এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। সকলেই জানান বুঝেছেন কিনা, সকলেই জানান বুঝেছেন কিনা। দেখুন আমি এইটা নিয়ে যে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা যায়, আমি তো এমনি নর্মালি আপনাদেরকে প্রমাণ শিখিয়েছি, তারপর আরো প্রমাণ করে দেখাবো, বাস্তব এক্সাম্পল দিয়ে প্রমাণ করে দেখাবো, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। সবাই বলুন ক্লিয়ার হয়েছে কি। নুহা ক্লাস কর বলেছেন ইলমা, মোত্তাকি আছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সকলেই জানাবেন আমাকে এতটুকু বুঝেছেন কিনা। আমরা একটি বক্ররেখার নিচে কতটুকু ক্ষেত্রফল সে গঠন করছে এক্স অ্যাক্সিসের সাথে, সেটা আমরা বের করা শিখেছি এই ফর্মুলা দ্বারা। কি ফর্মুলা,
যে ওই ফাংশনটা যার আমরা যেই বক্ররেখার আমরা ক্ষেত্রফল বের করব সেই বক্ররেখার ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করে দেওয়া লাগবে, সো এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করে দেওয়া লাগবে, ইন্টিগ্রেশন করে দেওয়া লাগবে। কোথা থেকে? এ থেকে বি পর্যন্ত। এই হচ্ছে আমাদের ঘটনা। বুঝেছেন সকলেই? যদি বুঝে থাকেন তাহলে চলে আসেন কিছু ম্যাথ সলভ করি। সো সর্বপ্রথম আমাদের কিছু ম্যাথ থাকবে, আসুন। ম্যাথ সলভ না করলে আসলে ফিল পাবেন না। ওকে, সো আসেন, এই হচ্ছে আমাদের একটা ম্যাথ। সো ম্যাথটা কিরকম আগে বুঝবো, তারপর সলভ করবো। সো আমরা কি করছি এখন? আমরা নির্দিষ্ট যোগজীকরণের কথাবার্তা বলছি। এই যে নির্দিষ্ট যোগজীকরণের কথাবার্তা বলছি, একটা ম্যাথ দেখবো, ম্যাথটা থেকে প্রমাণ করে দিব কিভাবে যোগজীকরণ ক্ষেত্রফল আসলেও বের করে, প্রমাণ করে দিব। এরপর একটা এক্সাম্পল দিব যেটা আপনারা হোমওয়ার্ক করবেন। সো আসেন একটা এক্সাম্পল করি আমরা নিজেরা, এটা আমাদের প্রমাণ হিসেবে কাজ করবে এবং এরপরে আপনাদেরকে একটা আমি কাজ দিব। সো আসেন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। সো এখানে একটা আমি সরলরেখা যদি এঁকে দেই, এই সরলরেখাটা ধরেন সমীকরণ হচ্ছে y is equal to 2x। দেখুন এই যে y is equal to mx এর সাথে এটা তুলনা করা যায়, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা। সো এই সরলরেখার সমীকরণ ধরেন y is equal to 2x, এবং আমি বললাম আরেকটা সরলরেখা আছে, এই সরলরেখার সমীকরণ হচ্ছে x is equal to 3। ওকে, সো দুইটা সরলরেখা, এই দুটো সরলরেখার মাঝখানের যে অংশটা আছে, এই মাঝখানের অংশটার ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। সো অংশটা হচ্ছে মানে প্রশ্নটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। কতটুকু? এই সরলরেখা এবং এই সরলরেখার মাঝখানে যতটুকু ক্ষেত্রফল তারা আবদ্ধ করে রেখেছে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। বুঝেছেন সকলেই? প্রশ্নটা কি বুঝেছেন নাকি প্রশ্নটা বুঝেন নাই? জানাবেন প্রশ্নটা কি বুঝেছেন নাকি প্রশ্নটাই বুঝেন। মুত্তাকি বলেছেন নেট প্রবলেম। ওকে, প্রশ্নটা কি বুঝেছেন নাকি প্রশ্নটা বুঝেন নাই? জানাবেন জানাবেন, সকলেই জানাবেন প্রশ্নটা কি বুঝেছেন। ওকে, নুহা বলেছেন জি। আচ্ছা, মানে এই সরলরেখা এবং এই সরলরেখার মাঝখানের এই যে এতটুকু অংশের আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে। কতটুকু অংশের আবার দেখাচ্ছি, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, মাঝখানের এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। এটা হচ্ছে প্রশ্ন। ওকে, সো আসেন সলভ করে ফেলি। কিভাবে সলভ করব? দেখুন আপনি জানেন এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে y is equal a is equal to summation of y dx, কোথা থেকে? a থেকে b পর্যন্ত। এটা তো ক্ষেত্রফলের সূত্র। সো আসেন ক্ষেত্রফল ডিরেক্টলি সূত্রে অ্যাপ্লাই করে আমরা ম্যাথ সলভ করে ফেলি। সো আমাদের যে এরিয়াটি হবে সেই এরিয়ার সূত্র হচ্ছে সামেশন অফ y dx, কোথা থেকে কোন পর্যন্ত? a থেকে b পর্যন্ত, তাই তো? a থেকে b পর্যন্ত আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে। এবার আসেন মান বসিয়ে দিই। y এর জায়গায় আমরা কত বসাবো? 2x। y এর জায়গায় বসাতে পারি আমরা 2x dx, কারণ কি? এই যে সমীকরণটার মান কত? y is equal to 2x, সরলরেখাটার সমীকরণ। আর x এর মান কোথা থেকে কোন পর্যন্ত যেন ক্ষেত্রফল বের করব দেখেন, এই জায়গাটাতে এই যে এইটা y অ্যাক্সিস, এই যে এই সরলরেখা এবং এই সরলরেখা, এই দুটো সরলরেখার মাঝখানে ক্ষেত্রফল বের করব, তাই না? এটা কি y অ্যাক্সিস কিনা? এটা তো y অ্যাক্সিস। আর এইটা কোন অ্যাক্সিস? এটা কোন সরলরেখা? এই সরলরেখার সমীকরণ হচ্ছে x is equal to 3। আর y অ্যাক্সিসের সমীকরণ কত? x is equal to 0। সকলেই জানেন y অ্যাক্সিস x এর মান 0। সো আমরা ক্ষেত্রফল বের করব এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এতটুকু জায়গা। সো লিমিট কিভাবে বসাবো? a এর মান বসাবো 0 এবং b এর মান বসাবো 3। বুঝেছেন সকলে লিমিট বসানোটা? 0 থেকে 3। এবার দেখেন সকলেই বুঝবেন এটা। কি বুঝাবো দেখুন, 2 একটা ধ্রুবক, 2 চলে আসবে সামনে। সো 2 চলে আসলো আমাদের সামনে এবং ভিতরে কি থাকবে? x dx, কোথা থেকে কোন পর্যন্ত? 0 থেকে 3 পর্যন্ত। আসেন যোগজীকরণ করে দিন, করে দিন। দেখেন 2 কে 2 এর মতোই রাখুন, 2 2 এর মতোই থাকুক। আর ভিতরে কত আসবে? x স্কয়ার বাই 2 যোগজীকরণ করলে, এবং লিমিট বসিয়ে দিবেন 0 থেকে 3। সহজ জিনিস। 0 এবং 3 কেন হলো ভাইয়া? 0 এবং 3 কেন হয়েছে ভাইয়া? দেখুন আমি যখন বলেছি এই বক্ররেখার নিচের অংশের ক্ষেত্রফল বের করুন, তখন কোথা থেকে কোন পর্যন্ত চেয়েছি? এই যে এইখান থেকে, দেখুন এই সরলরেখা থেকে এই সরলরেখার মাঝখানের অংশটুকু। তো এই সরলরেখার সমীকরণ কত? x is equal to a। এই সরলরেখাটার সমীকরণ কত? x is equal to b। এই জন্য লিমিট বসিয়েছিলাম কত? a থেকে b। সেম ঘটনাই কিন্তু এখানে ঘটছে। দেখুন দেখুন ভালো মতো, কতটুকু অংশে ক্ষেত্রফল বের করতে বলছে? এই সরলরেখা এবং এই সরলরেখার মাঝখানের অংশটুকু, তাই না? এই সরলরেখার সমীকরণ কত? যেহেতু এটা y অ্যাক্সিস, y অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে x is equal to 0 এবং এই সরলরেখার সমীকরণ হচ্ছে x is equal to 3। তাহলে লিমিট কত বসবে? এটা a এটা b, সো 0 থেকে 3।
এবার বুঝেছেন কিনা সীমান্ত জানাবেন। সো এই হচ্ছে ঘটনা। এখানে দেখুন ইজিলি বোঝা যায় যে 2 এবং 2 কাটাকাটি যায়। সো থাকে কি, থাকে হচ্ছে একমাত্র থাকে হচ্ছে ওখান থেকে লিখছি এক্স স্কোয়ার, কোথা থেকে কোন পর্যন্ত, 0 থেকে 3। সো মান বসিয়ে দিন না, 3 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, 3 মানে কত, 3 স্কোয়ার মানে কত, 9 মাইনাস 0, তার মানে আলটিমেটলি কত আসবে বলুন, 9 বর্গ একক, 9 বর্গ একক। এটাই কিন্তু আমাদের এরিয়ার মান, বোঝা গেছে? এই যে মাঝের এই এরিয়াটুকুর মান হচ্ছে 9 বর্গ একক, খুবই সহজ জিনিস। ওকে, এবার জানান সকলেই শেয়ার করেছেন কিনা এটা একবার জানাবেন। সকলেই, হিমা খান বলেছেন শেয়ার ডান। ভাইয়া দেখুন শেয়ার করার পরে একটু জানাবেন ভাইয়াকে যে আমাদের শেয়ার ডান। ওকে, এই জিনিসটা আমি আপনাদের সকলেরই চেক করছি কারা কারা শেয়ার করছেন। সো এই জিনিসটা একটু অবশ্যই হ্যাপি করবে আমাকে আপনারা যদি সকলেই শেয়ার করতে থাকেন। সো শেয়ার করবেন এবং এতটুকু আমাকে জানাবেন যে এতটুকু বুঝেছেন কিনা। নাবিল আহমেদ বলেছে অ্যান্সার 3। ভাইয়া 3 স্কোয়ার মানে 3 হয় না, 3 স্কোয়ার মানে 9 হয়। ওকে, সুমাইয়া শিমু বলেছেন ইয়েস ক্লিয়ার এন্ড ফেল্ড। ভাইয়া কনস্ট্যান্ট কেন লিমিটের বাইরে? বিপ্লব, এটা আমি একদম শুরু থেকে বুঝে আসছি, কনস্ট্যান্ট লিমিটের বাইরেই যায়। কনস্ট্যান্টকে আপনি, কনস্ট্যান্টের কি কোনো পরিবর্তন বের করা যায়? কনস্ট্যান্ট কি কোনোদিন পরিবর্তন হয়? হয় না। ডিফারেন্সিয়েশন মানে কি, পরিবর্তনের হার বের করা। কনস্ট্যান্ট পরিবর্তন হয় না। 9 আপনি দেখেছেন 9, আপনার বাবাও দেখেছিল 9 মানে 9, আপনার দাদাও দেখেছিল, তার দাদাও দেখেছিল 9 মানে 9, এবং কিয়ামত পর্যন্ত 9 মানে 9ই থাকবে, 3 মানে 3ই থাকবে। সো এই ধ্রুবকগুলো যেহেতু চেঞ্জ হয় না, এই জন্য এগুলোর পরিবর্তনের হারও বের করা যায় না। এই জন্য এগুলাকে আমরা অন্তরীকরণ বা যোগজীকরণ চিহ্নের বাহিরে রাখি। বোঝা গেছে? আশা করছি বুঝেছেন। ওকে ভাই, একটা প্র্যাকটিস দিলে ভালো হতো অবশ্যই। তো দেখুন আমরা যোগজীকরণ দিয়ে বের করলাম 9 বর্গ একক এরিয়া। এখন আপনারা বলছেন ভাইয়া হ্যাঁ যোগজীকরণ যে 9 বর্গ একক আসলে কি এটা হবে? আসুন না প্রয়োগ করে দেখি, কারণ এই শেপটা তো আমাদের অপরিচিত শেপ না। এটা কি দেখেই বোঝা যাচ্ছে না এটা একটা ত্রিভুজ? দেখেই তো বোঝা যাচ্ছে এটা একটা ত্রিভুজ। সো ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়েও বের করতে পারতাম। সো সেভাবে বের করে দেখি যে এটার ক্ষেত্রফল আসলে 9 বর্গ একক আসে কিনা, মানে ইন্টিগ্রেশন আসলে আমাদের হেল্প করছে কিনা। সো এই ম্যাথটা এবার আমি আরেকটা প্রসিজারে সলভ করব, সেটা হচ্ছে প্রসিজার 2। আসেন এই জিনিসটা আমরা একটু যা যা করলাম এটা একটু আমি যদি আপনাদেরকে রিক্যাপ করে দেখাই। সো এই যে দেখেন প্রসিজার 1 এ আমরা যেভাবে সলভ করলাম সেটা হচ্ছে y dx কে যোগজীকরণ করেছি 0 থেকে 3 পর্যন্ত, জানেন আপনারা y এর জায়গায় 2x বসিয়েছি, 2 বাইরে চলে আসবে, এরপর x কে যোগজীকরণ করলে x² 2 হয়, 2 2 কাটাকাটি, সো থাকে কত x² 0 থেকে 3, x এর জায়গায় একবার 3 বসাবেন, একবার x এর জায়গায় 0 বসাবেন, 3² - 0², সো আসে 9 বর্গ একক। এই তো গেল, এই তো করো। ওকে, আচ্ছা না পরে আসার দরকার নেই ফয়সাল খান, আপনি থাকেন, এখনই ভেক্টর শুরু করে দিব 2 থেকে 3 মিনিটের মধ্যে। সো এবার আসেন আমরা আরেকটা প্রসিজারে সলভ করব, সেম ম্যাথ আরেকটা প্রসিজারে সলভ করব, যোগজীকরণ দিয়ে না, আমাদের আগের জানা সূত্র দিয়ে। ওকে, সো কি ছিল দেখুন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই সরলরেখাটার সমীকরণ ছিল y = 2x এবং এই সরলরেখাটার সমীকরণ ছিল x = 3। এই তো ঘটনা, তাই তো? তার মানে এই পয়েন্টের ইকুয়েশন, এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এই পয়েন্টে y এর মান 0, তার মানে এখানকে স্থানাঙ্ক হচ্ছে 3,0, তাই তো? এই পয়েন্টের যদি স্থানাঙ্ক 3,0 হয়, এখানে যতগুলো পয়েন্ট আপনি পাবেন এই সরলরেখা বরাবর, সবগুলা পয়েন্টেই কিন্তু এই সরলরেখা বরাবর যত পয়েন্ট পাবেন, এইখানে নেন, এখানে নেন, এখানে নেন, এখানে নেন, সব পয়েন্টেই ভুজের মান হবে 3, ভুজের মান হবে 3, কিন্তু y এর মান দেখেন যত উপরে উঠবেন y কিন্তু বাড়তে থাকবে, কারণ এই পাশে আমরা জানি y বাড়তে থাকে। সো ভুজ 3 থাকবে কিন্তু y বাড়তে থাকবে। সো আমরা যদি এই পয়েন্টে y এর মান কত এটা যদি জানতে চাই, কি করা লাগবে? এই পয়েন্টে y = 2x বসিয়ে দিন, y = 2x বসিয়ে দিন না, y = 2x, তাই না? সো y এর মানটা কত আসবে? এই পয়েন্ট x এর মান কত? 3, সো y এর মান আসবে 2 × 3, তার মানে কত? 6। এই হচ্ছে ঘটনা। সো এই পয়েন্টের আমরা যদি স্থানাঙ্ক জানতে চাই তাহলে আসবে কত বলুন? আসবে কত? 3,6। এই হচ্ছে আমাদের ঘটনা। বুঝেছেন নিশ্চয়ই? আমি এগুলো সবকিছু মিশিয়ে দিচ্ছি যেন আপনাদের কাছে ক্লিয়ার হয় বাকি সবকিছু। ওকে, সো দেখেন সবকিছু এখন মিশিয়ে দিলাম। সো আমরা একটা ছোট্ট ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজটার এতটুকু ভূমির দৈর্ঘ্য হচ্ছে 3 একক, 3 একক, এবং লম্ব মানে এই যে y অ্যাক্সিস বরাবর এতটুকু দৈর্ঘ্য কতটুকু বলুন? এটা যেহেতু 3,6,
তাহলে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব বা এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 6 বর্গ একক। তার মানে এটা এমন একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে 3 বর্গ একক, লম্ব হচ্ছে 6 একক, বর্গ একক না একক। তাহলে এরিয়া কত? আমরা জানি ত্রিভুজের এরিয়া কত, হাফ ইন্টু ভূমি, ভূমি কত 3, ইন্টু উচ্চতা, উচ্চতা কত 6। সো দেখেন 2 কে দিয়ে আপনি যদি 3 কাটাকাটি করেন, 6 কাটাকাটি করেন, তাহলে 3 আসবে। 3 আর 3 গুণ করলে কত আসবে? 9 বর্গ একক আসবে। সো আসলো কত? 9 বর্গ একক। সো আমরা একটা ম্যাথই দুইটা আলাদা আলাদা প্রসিজারে সলভ করে দেখলাম। একবার ইন্টিগ্রেশন দিয়ে সলভ করেছি, একবার আমাদের রেগুলার প্রসিজার যেভাবে আমরা শিখে এসেছি ছোট থেকে, ক্লাস 3 থেকেই মনে হয় আমরা ফর্মুলা মুখস্থ করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেভাবে করলাম। সো আমাদের দুইভাবে আসলো 9 বর্গ একক। তার মানে ইন্টিগ্রেশন আসলেও কাজে দিচ্ছে, বুঝে গেছে? এভাবে তো আমরা ছোট থেকে শিখে এসেছি, এভাবে পেলাম 9 বর্গ একক। এখন আমরা বড় হয়ে শিখলাম ইন্টিগ্রেশন দিয়ে, এভাবেও কত আসলো? 9 বর্গ একক। তার মানে সেম এরিয়া পাচ্ছি। বুঝেছেন সকলেই? কেউ যদি বিন্দুমাত্র ডাউটে থাকেন তার জন্য আমার অ্যানিমেশনের ব্যবস্থা আছে। সো চলে আসুন, আপনাদের জন্য প্রসিজার 2 থাকবে এবার, প্রসিজার 2, এবং এটা আমরা মেইনলি সলভ করব হচ্ছে জিওমেট্রিক সলিউশন বা জ্যামিতিক সলিউশন। সো এই যে দেখেন মাঝখানে এতটুকু অংশে এরিয়া বের করা লাগবে। এই পয়েন্টের ইয়া কত, স্থানাঙ্ক কত? 3,6, কারণ y is equal to যেহেতু 2x, সো আপনি জানেন এই পয়েন্টে x এর মান 3, সো x এর মান যদি এখানে 3 বসায় দেন y এর মান 6 চলে আসবে। সো এই পয়েন্টের মান 3,6। সো এতটুকু দৈর্ঘ্য কত? 3 একক। এতটুকু দৈর্ঘ্য কত? 6 একক। সো ক্ষেত্রফল কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই যে হাফ গুণন ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 6, সো আলটিমেটলি আসবে 9 বর্গ একক। এই হচ্ছে আমাদের ঘটনা। সো আপনারা ইন্টিগ্রেশন শিখলেন, এরপরে যখন র্যান্ডম শেপ দিয়ে দিব তখন ইন্টিগ্রেশন ইউজ করবেন। আর যদি ত্রিভুজ ত্রিভুজ আসতো তাহলে আপনি দুই নিয়মেই করতে পারতেন। সো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা, এটা থাকবে আপনাদের জন্য হোমওয়ার্ক। এখন যেটা দিব এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, এবং এরপরে আমরা ভেক্টর পড়ানো শুরু করব। ওকে, সো হোমওয়ার্কটা কি? y is equal to x স্কয়ার ফাংশনের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আসেন আমি একটু এইটা দিয়ে একটু অ্যানালাইসিস করি। y is equal to, আমরা একটা মনে হয় ফাংশন পড়েছিলাম y is equal to kx স্কয়ার, অথবা এটাকে এভাবে বলা যায়, আমরা মনে হয় একটা এরকম ফাংশন শিখেছিলাম যে y is equal to x স্কয়ার মানে কিন্তু x স্কয়ার is equal to y ও লেখা যায়। সো আমরা এরকম একটা ফাংশন লিখেছিলাম x স্কয়ার is equal to ky। এটা কার কার সমীকরণ বলুন? এটার ফাংশনটা দেখতে কিরকম হবে? পরাবৃত্ত। আমি কিন্তু গ্রাফের দ্বিতীয় ক্লাসে শিখিয়েছিলাম এই টপিকটা। ওকে, সো এটা যে একটা পরাবৃত্তের সমীকরণ আমরা কিন্তু সমীকরণ দেখেই বুঝলাম। এখানে জাস্ট কে এর মানটা কত? কে এর মান হচ্ছে 1, সো এই জন্যই আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু y। এবং পরাবৃত্তটা দেখতে কিরকম হবে বলুন? পরাবৃত্তটা দেখতে কিরকম হবে? y অক্ষের উপর, সেই যে এরকম হবে পরাবৃত্তটা। বুঝেছেন? আমরা সমীকরণ দেখে গ্রাফ দেখতে কিরকম হবে এটা আগে আইডিয়া করতে পারি, শিখেছিলাম কিন্তু। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো কোথা থেকে কোন পর্যন্ত এরিয়া বের করা লাগবে? x is equal to 1 থেকে x is equal to 4 পর্যন্ত বলে দিলাম। এখন এইটা আপনাদের জন্য HW থাকলো। ওকে, কোথায় সাবমিট করবেন সেটা তো আপনারা জানেনই, 10ms SSC HSC স্টুডেন্টস গ্রুপে সাবমিট করবেন। এবং তারপরেও যদি আপনারা বলেন পরাবৃত্তটা একটু দেখান ভাইয়া, সো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পরাবৃত্তটা দেখতে অনেকটা এই যে এরকম হবে। সো এই যে এই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y is equal to x স্কয়ার, কোথা থেকে কোন পর্যন্ত এরিয়া বের করব? x is equal to 1, তার মানে এই যে এই সরলরেখা, এবং x is equal to 4 মানে এই সরলরেখা, যে মাঝখানে এতটুকু অংশে এরিয়া বের করা লাগবে। বুঝা গেছে? এই যে যেটুকু ডটেড করে দিলাম এইটুকুর এরিয়া কত এটা আমাদের কাছে জানতে চেয়েছি। সো আপনি জানেন এটা কিন্তু কোনো ত্রিভুজ না, এইটুকু কোনা এরকম কোনাকুনি, সো এটা ত্রিভুজ না। এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো এখানে আপনাকে করা লাগবে ইন্টিগ্রেশন, যেটা আপনারা নিজেরা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এই তো, আর কথাবার্তা আমরা যাচ্ছি না, কোথাও কিছু দেখবো না, এখন সবকিছুই বলে দিছি। হ্যাঁ ইলমা ঠিক বলেছেন, সবকিছুই বলে দিলাম। এবার আসেন আমরা চেষ্টা করি আমাদের ভেক্টরের দিকে চলে যাওয়া। চলে আসেন, তো আসেন এবার আমরা ভেক্টরের দিকে চলে যাব। আর কথাবার্তা আমরা না বলি, আজকের ক্লাসের মূল টপিক যেটা আমরা ভেক্টর পড়তে চেয়েছিলাম, আগের ক্লাসের কিছু জিনিস রিপিট করলাম। তো আমাকে এখন একটু জানান সকলেই ভেক্টরের জন্য প্রস্তুত কিনা, এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন যারা আমাদের ক্লাসে আজকে উপস্থিত হয়েছেন ভেক্টরের জন্য। ইন্টিগ্রেশন দেখে একটু ভয় পেয়ে চলে গিয়েছিলেন, এখন আবার তাদেরকে আমরা ওয়েলকাম করতে চাই, তারা সকলেই যুক্ত হোক এবং আমরা ভেক্টর পড়ব। সো একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করতে থাকবেন যারা
আমাদের ক্লাসে শুরু থেকে ছিল কিন্তু এই মুহূর্তে নাই, এরকম যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা একটু জানাবেন, এবং আপনারা সাথে এটাও জানাবেন যে আপনারা প্রিপেয়ার্ড আছেন কিনা। ওকে, সো এখন আমরা দেরি করব না, আমরা এখন ভেক্টর পড়ানো শুরু করে দেব। ঠিক আছে, এবং সাথে সাথে আপনারা এই কাজটা করবেন, লাইভ কিন্তু শেয়ার করা লাগবে। যারা এখনো শেয়ার করেন নাই তারা শেয়ার করে আমাকে জানাবেন যে শেয়ার অথবা শেয়ার ডান, দুটোর একটা কথা আপনারা চাইলে লিখতে পারেন। ওকে, একটু দ্রুত করবেন, আমরা দেরি করব না। নতুন কিছু আয় এখন ওমরকে মেনশন করেছেন দেখতে পাচ্ছি, আব্দুল কাদের সরকার। ওকে, ভেক্টর শুরু করতে চাই, আসেন ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এটাই, সকলেই জানান প্রিপেয়ার্ড আছেন কিনা। সরি, সকলেই জানাবেন আপনারা প্রিপেয়ার্ড কিনা। ওকে, প্রিপেয়ার্ড হলেই কিন্তু আমরা আজকে আমাদের ভেক্টর পড়ানো শুরু করবো, এবং ভেক্টর আসলেও খুবই মজার একটি টপিক, এবং এটি ফিজিক্সেরও টপিক, একই সাথে ম্যাথেরও টপিক। একটি সিঙ্গেল চ্যাপ্টার পড়ে আপনি দুই জায়গায় কমন পাবেন, শুধু দুই জায়গায় না, ফিজিক্সের যে চ্যাপ্টারই পড়ুন সেটা ভেক্টরের পরবর্তী অধ্যায় গতিবিদ্যা, গতিবিদ্যার পরবর্তী অধ্যায় নিউটনিয়ান মেকানিক্স, তার পরবর্তী অধ্যায় ওয়ার্ক পাওয়ার এনার্জি, তার পরবর্তী অধ্যায় গ্র্যাভিটেশন, তার পরবর্তী অধ্যায় পদার্থের গাণিতিক ধর্ম, সব জায়গায় আপনি কিন্তু ভেক্টর অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। পর্যাবৃত্তিক গতিতে একটু কম পাবেন, তরঙ্গে একটু কম পাবেন, বাট আদর্শ গেছো আবার ভেক্টরের কিছু অ্যাপ্লিকেশন হালকা পাতলা কিছু দেখতে পারবেন পরবর্তী অধ্যায়ে। এদিকে স্থিরতরি, চলতরি, সেকেন্ড পেপারে সব, চলতরিতে না স্থিরতরিতে আপনি আপনি দেখতে পাবেন ভেক্টরের অ্যাপ্লিকেশন। এরপরে চুম্বকের অধ্যায়গুলো, জ্যামিতিক আলোক বিজ্ঞান, সব জায়গায় ভেক্টর অ্যাপ্লিকেশন আছে। সো ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সকলেই জানাবেন প্রিপেয়ার্ড আছেন কিনা, আমরা কিন্তু আমাদের পড়াশোনা তাহলে শুরু করে দিব। 63/3 হবে কিনা, অলরেডি রুনা অ্যান্সার করেছেন। হ্যাঁ, 63/3 হওয়ার কথা, সাবমিট করে দিবেন 10 MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে। ওকে, সীমান্ত কোথায়? সীমান্ত ছিলেন ক্লাসে অনেকক্ষণ ধরেই, সীমান্ত আছেন কিনা জানাবেন। তারপর দেখতে পাচ্ছি তাসরিফা সিদ্দিকাও বলেছেন প্রিপেয়ার। তো আসেন আর দেরি করব না, আমরা ডিরেক্টলি জাম্প করি আমাদের টপিকে। সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর। তার আগে আমরা পড়ি ভৌত রাশি সম্পর্কে, বা যেটাকে আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, একদম সহজ জিনিস, নবম দশম শ্রেণীর জ্ঞান, কঠিন কিছু না। যা কিছু আপনি পরিমাপ করতে পারবেন সেগুলো সবকিছু হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি কি? যা পরিমাপ করতে পারেন সেগুলো হচ্ছে ভৌত রাশি। কি পরিমাপ করতে পারেন? আপনি আপনার ওয়েট পরিমাপ করতে পারেন, আপনার ম্যাস পরিমাপ করতে পারেন, আপনার ভর কতটুকু, আপনার উচ্চতা কতটুকু। সো এগুলো এক একটা কিন্তু এক একটা ভৌত রাশি। ভর একটা ভৌত রাশি, উচ্চতা একটা ভৌত রাশি। তারপর আপনি ধরেন দৌড়াচ্ছেন, কত বেগে দৌড়াচ্ছেন, এই দৌড়ানোটা একটা ভৌত রাশি। ওকে, সো যা কিছু পরিমাপ করা যায় সবকিছু এক একটা ভৌত রাশি। এখন এই ভৌত রাশিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার আর একটা ভেক্টর। স্কেলার কোনগুলা? যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে, যেসব ভৌত রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানই এনাফ। যেমন আমার ভর ধরে নেন, ধরে নিচ্ছি আমার ভর অনেক বেশি, এতটা বলা যাবে না, ধরেন 85 কেজি। ওকে, সো এখন আমাকে তো এরকম বলা লাগবে না যে আমি পশ্চিম দিকে যখন ঘুরে আসি তখন আমার ভর 85 কেজি, দক্ষিণ দিকে ঘুরে আসি এখন আমার ভর 85 কেজি, এরকম তো না। দিকের সাথে 85 কেজির কোনো সম্পর্ক নাই, যেখানে যায় আমার ভর 85 কেজি। সো দেখেন, এটি ভর এমন একটা রাশি যেটাকে প্রকাশের জন্য কোনো দিকের দরকার নেই। সো এটা একটা স্কেলার রাশি। আরেক প্রকার ভৌত রাশি আছে যেটাকে আমরা হলো ভেক্টর রাশি, যাকে প্রকাশের জন্য শুধুমাত্র মান এনাফ না, দিকেরও প্রয়োজন। যেমন আমি আপনাকে বলছি আমি 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে কিছুক্ষণ পরে আমি ধরেন আমার ভার্সিটির একটা হলে গেলাম, ঠিক আছে? বা আমি ধরেন এরকম বলছি যে আমার হল থেকে আমি 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি টিএসসি তে পৌঁছালাম। মানে আপনি প্রশ্ন করতে পারেন কোন দিকে দৌড়েছেন, সো আপনার বেগটা কোন দিকে। সো বেগ এমন একটা রাশি যেটাকে প্রকাশের জন্য শুধুমাত্র মান এনাফ না, আপনাকে দিকও বলে দেওয়া লাগবে। বা আপনাকে যদি আমি এক জায়গায় ঢাকা এনে বলে দিই যে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ান, আপনি টিএসসি তে পৌঁছে যাবেন। আপনাকে যদি আমি দিক না বলে দিই, আপনি কিন্তু অন্য কোনো এরিয়ায় চলে যেতে পারেন। এই হচ্ছে ঘটনা। সো দুই প্রকার রাশি পাচ্ছি, একটা ভেক্টর এবং একটা স্কেলার। যা যা বললাম এগুলো আসেন এখন ধীরে ধীরে দেখি। সর্বপ্রথম আমরা পাবো স্কেলার, যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন। সো এটা লিখে দিলাম, যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন তাকে আমরা বলবো কি, স্কেলার রাশি। এবং যদি উদাহরণ বলি, অনেক কিছু বললাম, আরো কয়েকটা বলে দিয়ে আসেন এক্সাম্পল দিচ্ছি। সো এক্সাম্পল হচ্ছে যেমন দৈর্ঘ্য, কারো দৈর্ঘ্য মাপছেন, কোনো বস্তুর দৈর্ঘ্য মাপছেন, দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, একে প্রকাশের জন্য দিক দরকার নেই। তারপর দেখেন কোনো কিছু ভর মাপছেন, নিজের ভর, চালের ভর, কোনো কিছু কিনতে গিয়েছেন সেটাই। আপনার হাইটটা বলেন, বিএম, আমার হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চ। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা জিনিস বের করেন, উচ্চতা। এই যে উচ্চতা,
হাইট, এটা বের করা, এটাও প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন নাই, সো এটাও একটা স্কেলার রাশি। আর একটা উদাহরণ দিয়ে আসেন, তাপমাত্রা। ধরেন আপনার জ্বর এসেছে, আপনার তাপমাত্রা ধরেন 102°F, সো কোন দিকে 102°F এটা কিন্তু আপনি বলেন না। সো এই ধরনের 4টা রাশি আমরা এখানে উদাহরণ করেছি, আরো কয়েকটা রাশি বলা যায়। এগুলো প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন, এদের দিক প্রয়োজন নাই। সো এরা সকলেই স্কেলার রাশি। আসেন সামনের দিকে যাই, ভেক্টর রাশি কি জিনিস বোঝার চেষ্টা করি। সো এইটুকু আশা করি বুঝেছেন, সহজ জিনিস, কঠিন করবো না, পেঁচাবো না, সামনের দিকে যাই। ওকে, সো আসেন সামনের দিকে চলে যাই। এবার আমরা যে টপিক পড়বো সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি জিনিস? যেসব রাশি প্রকাশের জন্য মান না, শুধুমাত্র দিকেরও প্রয়োজন। সো যা বললাম তা লিখে দিই। আসেন, যেসব রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। বুঝেছেন? উদাহরণ লাগবে, উদাহরণ দিচ্ছি। তো আসেন কয়েকটা উদাহরণ দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল। যেমন বেগ, ত্বরণ, সরণ, এগুলো অনেক কিছু বলা যায়। যেমন ধরেন সরণ, কোন একটা বস্তু এখান থেকে এই জায়গায় সরে গেল, এই যে দেখেন, এই যে দেখেন একটা বস্তু এখান থেকে এখানে সরে গেল, সো কতটুকু সরণ হলো, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমি ধরেন এই জায়গা থেকে 10 মিটার অন্যদিকে সরে গেলাম, কোন দিকে সরে গেলাম এটা বলার দরকার আছে। সো সরণ প্রকাশের জন্য দিক দরকার মানের পাশাপাশি। এরপরে ধরেন বেগ, একটা বস্তু এদিকে গতিশীল হচ্ছে, সো কোন দিকে গতিশীল হচ্ছে, বেগ প্রকাশের জন্য দিক দরকার। এই জন্য বেগ একটা ভেক্টর রাশি। এর সাথে সাথে আমরা ত্বরণ বলতে পারি, কোন দিকে ত্বরণ হচ্ছে, কোন দিকে বল প্রয়োগ করছি। ধরেন আমি কাউকে বল প্রয়োগ করে সামনের দিকে ধাক্কা দিচ্ছি, সো কোন দিকে বল প্রয়োগ করবো ওই অনুযায়ী কিন্তু বস্তুর আপনার যেই অবস্থানে পরিবর্তনটা হবে সেটা। কারণ আমি এই কলমটাকে যদি এই পাশ থেকে ধাক্কা দিই তাহলে কলমটা এই দিকে যাবে, যদি এই পাশ থেকে ধাক্কা দিই তাহলে কলমটা আপনাদের দিকে আসবে। সো বল কোন দিকে প্রয়োগ করছেন এটারও একটা দিক প্রয়োজন। তো এই কয়েকটা জিনিস, আরো অনেক জিনিস হতে পারে, এটা আপনারা সামনে গিয়ে বুঝবেন। আপাতত আমরা ছোট বাচ্চা অনুযায়ী এগুলো উদাহরণই দিলাম, সামনে আর একটু বড় হব, আরো অনেক কিছু শিখবো। ওকে, এই হচ্ছে ঘটনা, এগুলো সবগুলো ভেক্টর রাশি। তো আসেন, এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন ভেক্টর নিয়ে পড়বো। সো ভেক্টরের আরো গুরুত্বপূর্ণ কিছু ফিচার আমরা এখন বলার চেষ্টা করবো, আসুন। ওকে, এই হচ্ছে আমাদের ঘটনা। আসেন ভেক্টর নিয়ে আমরা আরেকটু কথাবার্তা বলি। সকলেই যদি প্রস্তুত থাকেন একটু জানাবেন, সকলে যদি প্রস্তুত থাকেন আসেন। সো কি বলছি, আমরা ভেক্টর রাশির কিছু কিছু ভেক্টর রাশি প্রকাশের কিছু দিক আমরা বলে দিই, কিছু ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়। ওকে, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায় এটা আসুন একটু শেখার চেষ্টা করি। ভেক্টর রাশি প্রকাশ, ভেক্টর রাশিকে তো প্রকাশ করা লাগবে। যেমন ধরেন আপনার ভর 20 কেজি, ধরেন 60 কেজি, তাহলে ভরকে আমরা প্রকাশ করি কি? এম দ্বারা। এই যে আপনার ভর 60 কেজি, তাই তো? সো ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। এরকম আর অনেকগুলো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা শিখবো। দেখেন ভর তো একটা স্কেলার রাশি, ভর আপনার ধরেন 60 কেজি, এটাই এম সমান 60 কেজি লিখাই যায়। ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেটাই আমাদের শেখা লাগবে। তো আসেন শেখার চেষ্টা করি আমরা। ওকে, আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা শিখবো, ভেক্টর রাশি যদি আমরা শিখতে চাই, ভেক্টর রাশিকে কিন্তু প্রকাশ করা হয়, এই যে দেখেন আমি আপনাকে শেখাচ্ছি, ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় এই যে এরকম একটা অ্যারো চিহ্ন দ্বারা। ওকে, যে কোনো একটা ভেক্টরকে এই রকম একটা অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কারণ ভেক্টরে আছে কি? মান এবং দিক। সো এই যে অ্যারো চিহ্নটার, এই অ্যারো চিহ্নটার দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, এটাই ধারণা দিবে আমাদেরকে ওই ভেক্টর রাশিটার মান কত। এবং এই যে অ্যারো চিহ্নটা কোন দিকে আছে, অ্যারো চিহ্নটা এই দিকে আছে, এই অ্যারো চিহ্নটা আমাদেরকে ধারণা দিবে দিক সম্পর্কে। ওকে, সো ভেক্টর রাশিকে আমরা এরকম একটা অ্যারো চিহ্ন, একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এই হচ্ছে আমাদের ঘটনা। এরপর একটা জিনিস বলি, এই ভেক্টর রাশির এই বিন্দুটাকে আমরা বলি আদি বিন্দু, এবং এই বিন্দুটাকে আমরা বলি চূড়ান্ত বিন্দু বা শীর্ষবিন্দু। ওকে, একটা ভেক্টর রাশি শুরু হয়েছে কোত্থেকে? দেখেন অ্যারোটা কিন্তু এইখান থেকে শুরু হয় সামনের দিকে গেছে, সো এই বিন্দুটাকে আমরা বলি আদি বিন্দু, এইটাকে বলি আমরা শীর্ষবিন্দু। যা যা বললাম সব অ্যানিমেশনে দেখবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। সো আসেন আমরা ভেক্টর রাশি প্রকাশের নিয়ম শিখছি। সর্বপ্রথম নিয়মটা আমরা দেখি। সো আদি বিন্দু, এইটা ধরেন আদি বিন্দু। সো এখান থেকে যদি একটা ভেক্টর দেখাই, ভেক্টরটা এখানে এসে শেষ হলো, সো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ওকে, আমরা পড়ছি ভেক্টরের প্রকাশ সম্পর্কে, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, এই হচ্ছে ঘটনা। সো দেখেন এটা একটা অ্যারো, এবং এই অ্যারোটার একটা দৈর্ঘ্য আছে, এবং অ্যারোটা যেই দিকে যাচ্ছে একটা দিক আছে। সো ভালো মতো বুঝবেন, অ্যারোটির দৈর্ঘ্য আমাদেরকে ধারণা দিবে এই ভেক্টরটির মান সম্পর্কে, এবং অ্যারোটি যেই দিকে যাচ্ছে অ্যারোটির দিক, অ্যারোটির দিক আমাদেরকে ধারণা দিবে ভেক্টরটির দিক সম্পর্কে।
সো একটি ভেক্টরে আমরা মান সম্পর্কে ধারণা পাবো অ্যারোটির দৈর্ঘ্য দিয়ে, ভেক্টরের দিক সম্পর্কে ধারণা পাবো অ্যারোটি কোন দিকে আছে এটার উপর বেস করে। সো ভেক্টরকে আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। বুঝেছেন সকলেই? একটু জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা। এগুলো একদম সহজ জিনিস। সো এগুলোতে বেশি আমরা বেশি সময় দিব না। আমরা সামনের দিকে অনেক কিছু শিখবো আজকে, সামান্তরিক সূত্রে অ্যাপ্লিকেশন অনেক কিছু শিখবো। ওকে, সো এইটুকু বলেন, বুঝেছেন নিশ্চয়ই? এখানে তেমন প্রবলেম হওয়ার জায়গা নেই, না বোঝার জায়গা নেই। তারপরও না বুঝলে আমাকে জানাবেন, সকলেই কমেন্ট করবেন একটু, সকলেই ক্লিয়ার হয়েছেন কি সকলে? ইয়েস ভাইয়া ক্লিয়ার বলেছেন ইলমা। বাকিদের কি অবস্থা? একটু জানান তো। ক্লিয়ার না হলে সেটাও জানাতে হবে যে ভাইয়া ক্লিয়ার হই নাই। সো আমার তো রেসপন্সিবিলিটি আপনাকে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার। সো এই জিনিসটা আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে? এই তো ক্লিয়ার এন্ড ফেল্ড বলেছেন শিমু, ইলমা বলেছেন ক্লিয়ার, দেখতে পাচ্ছি শিমু বলেছেন ক্লিয়ার, বিশেষ বাবুল বলেছেন ক্লিয়ার, হিমা খান বলেছেন ক্লিয়ার, হিনা যার নাম হচ্ছে মুনা, এরপর নূরজাহান বলেছেন ক্লিয়ার, নিসাও বলেছেন ক্লিয়ার, আদিব খন্দকার বলেছেন ক্লিয়ার। সীমান্তর কমেন্ট তো খুবই কম দেখছি, এটা খুব দুঃখের বিষয়। সীমান্ত একটু কমেন্ট করবে। এই তো আসেন। সো একটা যদি ভেক্টরের দিক বলি, ভেক্টরের দিক কোথায়? এই যে আদি বিন্দু থেকে শীর্ষ বিন্দুর দিকে, এই যে এই বরাবর, এটা হচ্ছে একটা ভেক্টরের দিক। যা বললাম কথা এটা আমি লিখেও দিচ্ছি। সেই যে দেখেন আদি বিন্দু থেকে শীর্ষ বিন্দুর দিকই হবে ভেক্টরের দিক। এই হচ্ছে ঘটনা। আসেন ভেক্টরকে আরো একভাবে প্রকাশ করা যায় সেটাও শিখি। সো 2 নাম্বার প্রকাশের নিয়ম হচ্ছে, 2 নাম্বার নিয়মটা একটু শিখবো। দেখেন ভর, আপনার ভর 60 কেজি, এটাকে আপনি প্রকাশ করেন কি দিয়ে? এম দ্বারা। এম বলতে ম্যাস বুঝে, ম্যাস সমান 60 কেজি। সো ভেক্টর রাশিকেও নিশ্চয়ই প্রকাশ করার জন্য ইংলিশ অ্যালফাবেট ইউজ করা লাগবে। সো এই অ্যালফাবেট গুলো কিভাবে ইউজ করা লাগে সেটাই আমরা একটু দেখবো যে কোনো একটা ভেক্টরকে প্রকাশের জন্য। সো দেখেন ব্যাপারটা, যদি এ নামক একটি ভেক্টর থাকে, এ নামক ধরেন একটা ভেক্টর আছে, তাকে প্রকাশ করা হবে। দেখেন আপনার ভর 60 কেজি, এই জন্য আমরা লিখি এম সমান 60 কেজি। কিন্তু ধরেন কোন এক জায়গায় একটা এ নামক ভেক্টর আছে। সো ওই এ নামক ভেক্টরটাকে আমরা প্রকাশ করব, এই ভেক্টর যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা লিখি, ওই অ্যালফাবেট দ্বারা ভেক্টরকেও লেখা হয়, স্কেলারকেও লেখা হয়। দেখেন এম সমান লেখা হয়েছে 60 কেজি। এ সমান যে কোনো একটা ভেক্টর হইতে পারে যদি তার উপরে আমরা একটা ছোট্ট করে অ্যারো সাইন দিয়ে দিই। সো ভেক্টরকেও প্রকাশ করা হয় ইংলিশ অ্যালফাবেট দিয়েই, জাস্ট উপরে কি চিহ্ন দেওয়া হয় বলুন? অ্যারো সাইন দেওয়া হয়। এই অ্যারো চিহ্নটা দ্বারা আমরা বুঝি এটা একটা ভেক্টর প্রকাশ করছে। অথবা এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিয়ে দিই, একটু বোল্ড করে মোটা করে যদি লিখি, সো যা বললাম এগুলো এখানে লেখা আছে। সো এ নামক যদি একটি ভেক্টর থাকে, একে প্রকাশ করা হবে দুভাবে। একটা হচ্ছে এর উপরে এরকম অ্যারো সাইন দিয়ে, এই যে অ্যারো সাইন দেওয়া আছে, অথবা এটাকে একটু বোল্ড করে আমরা প্রকাশ করতে পারি। সো এটাকে এখানে একটু বোল্ড করা হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের ঘটনা। সো ইংলিশ অ্যালফাবেট দিয়েও ভেক্টরকে প্রকাশ করা হয়। সো এই হচ্ছে আমাদের ঘটনা। বুঝেছেন? কঠিন লাগলো? লাগা উচিত না। আর আপনারা বলতে পারেন ভাইয়া এ যদি একটি ভেক্টর হয় তাহলে এ ভেক্টরকে আপনি প্রকাশ করেছেন এর উপরে এরকম একটা অ্যারো সাইন দিয়ে। তো আমরা কি জানি একটি ভেক্টরের সাথে দুইটা জিনিস অ্যাসোসিয়েটেড, একটা হচ্ছে মান আর একটা কি দিক। তাহলে আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া এ ভেক্টর, এখানে যখন ভেক্টর সাইন দেওয়া আছে এর সাথে অ্যাসোসিয়েটেড মান এবং দিক, তাহলে এ ভেক্টরের মানকে আলাদাভাবে কিভাবে প্রকাশ করব, এ ভেক্টরের দিককে আলাদাভাবে কিভাবে প্রকাশ করব, সব বলে দিচ্ছি। এ ভেক্টরের মানকে প্রকাশ করবেন, এখানে আমি লিখে দিচ্ছি, এ ভেক্টরের মানকে প্রকাশ করবেন কিভাবে? একদম ইংলিশ অ্যালফাবেট দ্বারাই প্রকাশ করবেন। সো লিখবেন শুধু এ যদি কোথাও লেখা থাকে তাহলে মনে করবেন এটা একটা ভেক্টর আছে, যে ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর, ওই ভেক্টরের মান। ওকে, শুধু এ লিখতে পারেন, অথবা এ ভেক্টরকে আপনি যদি পরম মানের মাঝখানে লিখেন সেটা বলতেও বুঝাবে এ ভেক্টরের মান। বুঝেছেন? এ ভেক্টরের দিকও আছে, দিককে কিভাবে প্রকাশ করতে পারি? এ ভেক্টরের দিককে প্রকাশ করা হবে এর উপরে একটি ক্যাপ সাইন দিয়ে। এর উপরে একটা যদি আমরা এরকম ক্যাপ সাইন দিয়ে দিই, এটাকে আমরা পড়বো এ ক্যাপ। সো এই হচ্ছে ঘটনা। সো এ ক্যাপ এটাই হচ্ছে এ ভেক্টরের দিক। ওকে, নাবিল আহমেদ কে যেন বলেন, আরেকবার বুঝান। আব্দুল্লাহ মুত্তাকি, আচ্ছা বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই ভাইয়া। আপনি এতটুকু বলুন বুঝেছেন কিনা। স্যার নেট প্রবলেম ছিল, একটু আবার বুঝান। তাসরিফা সিদ্দিক, আচ্ছা সবাইকে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এই যে এ ক্যাপ। সো ব্যাপারটা বুঝেন, এ যদি একটা ভেক্টর হয় তার মানকে আমরা প্রকাশ করতেছি শুধু এ লিখে, অথবা এ ভেক্টরকে পরম মানের মধ্যে লিখে, এবং এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার দিককে প্রকাশ করব এ ক্যাপ দ্বারা। অনেক কিছুই বলে ফেললাম, যা বললাম অনেকেই বলছেন রিপিট করেন, আসেন একটু খুব চট জলদি রিপিট করে দিই, খুবই চট জলদি। সো আসেন, এই হচ্ছে ঘটনা।
সো আমরা যে কোনো একটি ভেক্টরকে প্রকাশ করা শিখছি। ভেক্টরকে প্রকাশ করার দুটো নিয়ম, একটা হচ্ছে 1 নম্বর নিয়ম, একটা অ্যারো সাইন দিয়ে ভেক্টরকে প্রকাশ করতে পারেন, যে অ্যারো সাইনের একটা আদি বিন্দু থাকবে, এরপর এখান থেকে উৎপন্ন হয় ধরেন একটা অ্যারো দিলাম, একটা তীর চিহ্ন দিলাম। সো এই অ্যারোটার এইটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। সো ব্যাপারটা বুঝেন, এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এই যে এটা, এবং এই বিন্দুটা হচ্ছে আদি বিন্দু। সো একটি অ্যারো দ্বারা আপনি ভেক্টরকে প্রকাশ করতে পারেন। সো এই অ্যারোটা দৈর্ঘ্য আমাদের প্রকাশ করবে, অ্যারোটার এই অ্যারো চিহ্নটা দৈর্ঘ্য প্রকাশ করবে ভেক্টরের মান, এবং অ্যারো চিহ্নটা যেদিকে গেছে অ্যারোটির দিক প্রকাশ করবে ভেক্টরের দিক। এবং ভেক্টরের দিক কি? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি থেকে শেষ বিন্দুর দিকে। তো এইটা হচ্ছে 1 নম্বর প্রসেস ভেক্টরকে প্রকাশ করার। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রসেস। সেটা কি? শিখেন। এ নামক যদি একটি ভেক্টর হয়, ইংলিশ অ্যালফাবেট দিয়েও আপনি ভেক্টরকে প্রকাশ করতে পারবেন, শুধুমাত্র অ্যারো দিয়ে লেখা লাগবে না। সেক্ষেত্রে এর উপরে আপনি একটি অ্যারো সাইন দিয়ে দিবেন ছোট্ট করে এইভাবে, অথবা আপনি এটাকে বোল্ড করে দিবেন। এইটা আমরা অত বেশি ইউজ করব না, আমরা মেইনলি ইউজ করব হচ্ছে এইটা। এর উপরে একটা অ্যারো চিহ্ন দিলে আপনি মনে করবেন এটা এ ভেক্টর। সো এখানেও জানেন এ ভেক্টরের মান আছে, দিক আছে। আগের বার অ্যারো চিহ্নের দৈর্ঘ্য বলতে বুঝিয়েছেন এ ভেক্টরের মান, এবং অ্যারো চিহ্নের দিক বলতে বুঝিয়েছিলেন ভেক্টরের দিক। এইবার এ ভেক্টরের মান এবং দিক কিভাবে বুঝবো, আসেন শিখি। সো এখানে এ ভেক্টরের মানের কথা যদি আমরা বলি, এ ভেক্টরের মানকে প্রকাশ করব শুধু এ দ্বারা, অথবা এ ভেক্টরকে পরম মানের মধ্যে লিখে, এবং এ ভেক্টরের দিককে প্রকাশ করব এ ক্যাপ দ্বারা। ওকে, একদম সহজ সহজ জিনিস ছিল, বলুন না বুঝেছেন কিনা। ওকে, নাবিল এবং কে কে যেন চাইলেন, তাসরিফা সিদ্দিকা, আর কে কে যেন বললেন আরেকবার বুঝান, তারা একবার বলুন এখন। মনিরুজ্জামান বলেছেন জি ভাইয়া। মনিরা, নাবিল আহমেদ বলেছেন ক্লিয়ার। কই তাসরিফা সিদ্দিকা? ক্লিয়ার এন্ড ফেল্ড, থ্যাঙ্কস স্যার বলেছেন তাসরিফা। ওকে, তার মানে এবার সকলেই বুঝেছেন, সামনের দিকে অগ্রসর হই। সো এবার একটা ছোট্ট নোট পড়বো আমরা, এই নোটটার দিকে একটু তাকাবেন। আগে বলে দিই, দেখেন একটা ভেক্টর যদি থাকে তার কি কি থাকবে, ভেক্টরের কি কি থাকে? মান থাকে এবং দিক থাকে। সো মান এবং দিককে আমরা যদি গুণ করি তাহলে একটা ভেক্টর পেয়ে যাব, এটাই হচ্ছে ঘটনা। একটা ভেক্টরের মান থাকে আর দিক থাকে, সো মান আর দিককে যদি আমরা গুণ করি তাহলে একটা ভেক্টর পেয়ে যাব। সো এই ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা হয়েছে? এ দ্বারা। এই ভেক্টরের দিকে প্রকাশ করা হয়েছে কি? এ ক্যাপ দ্বারা। তাহলে এ আর এ ক্যাপ যদি গুণ করি তাহলে আমরা এ ভেক্টর পেয়ে যাব। যা বললাম এটাই লিখে দিব এখানে। দেখেন এ ভেক্টর সমান এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের দিক। এ ভেক্টর সমান এইটা হচ্ছে এ ভেক্টরের মান এবং এটা হচ্ছে এ ভেক্টরের দিক। ওকে, এ ক্যাপ হচ্ছে এ ভেক্টরের দিক। জি স্যার, পানি পানি বলেছেন ফয়সাল খান। বাকিরা একটু জানান, না বুঝলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন যে বুঝি নাই, সেক্ষেত্রে আমার কাজ হবে আপনাকে আরেকবার বুঝিয়ে দেওয়া। এবং এইটা আমার কাছে কঠিন কাজ না এই কারণেই, কারণ আমরা কিন্তু পুরো স্লাইডটি অ্যানিমেটেড ওয়েতে তৈরি করেছি, যেন আপনাদেরকে একদম প্রিমিয়াম একটি সার্ভিস দিতে পারি। ওকে, এতটুকু জানাবেন আপনারা সবাই একদম ক্লিয়ার হয়েছেন কিনা, এতটুকু। ওকে, জানাবেন, সকলেই জানাবেন, সকলেই জানাবেন, এবং লাইভ শেয়ার করেছেন কিনা সেটাও জানিয়ে দিবেন, সেটাও আপনাদেরকে জানাতে হবে। ওকে, এই তো ঘটনা। আসেন সামনের দিকে অগ্রসর হই। এবার আমরা কিছু এক্সাম্পল দেখছি। অবশ্যই এত কথাবার্তা বললাম, এক্সাম্পল না দিলে কেমনে হয়? সো আমরা এক্সাম্পল ভেক্টরকে দুইটা যে প্রকাশে শিখলাম না, দুইভাবে প্রকাশ করা যায়, দুইটা একসাথে ইউজ করব। অ্যারো সাইন দিয়ে বুঝাবো ভেক্টরের মান দিক, এরপর ওই ভেক্টরের নামকরণ করব অ্যালফাবেট দিয়ে। তো সর্বপ্রথম আসেন আমি একটা সরলরেখা টেনে দিলাম, এই সরলরেখা একটা ডিরেকশন দিয়ে দিই। আসেন এইটা হচ্ছে সরলরেখার ডিরেকশন। সো দেখেন একটা অ্যারো সাইন, একটা সরলরেখা আঁকছি এবং একটা অ্যারো দেওয়া আছে, তার মানে এটা কি নির্দেশ করছে? একটা ভেক্টর নির্দেশ করছে। এই রেখাটার, এই যে সরলরেখাটা যেটা আছে, এই রেখাটার দৈর্ঘ্য ধরে নেন 5 মিটার বা এরকম অনেক কিছুই হতে পারে। সো এই রেখাটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা 5 মিটার। সো এই রেখাটার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা 5 মিটার। তাহলে ব্যাপারটা বুঝেন, এটা কিন্তু একটা কমপ্লিট ভেক্টর। কারণ কি? তার দিক আমরা জানি, দিক হচ্ছে এই দিক বরাবর, এবং তার মান জানি 5 মিটার। সো এই পুরো জিনিসটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, যার মান 5 মিটার এবং যার দিক হচ্ছে এই দিক বরাবর। সো এটাকে অ্যালফাবেট দ্বারা প্রকাশ করতে পারি। ধরে নিচ্ছি এই পুরো জিনিসটাকে আমরা একটা নাম দিলাম, এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এই হচ্ছে ঘটনা। সো এটার নাম হচ্ছে এ ভেক্টর। আপনি সব এত ভালো করে কিভাবে বুঝান বলেছেন সীমান্ত। আপনারা বুঝেছেন ভালো মতো, এটাই হচ্ছে ঘটনা। ওকে, এটি ভাইয়ের একটি অসাধারণ গুণ বলেছি, না এরকম কিছু না, আপনারা ভালো এফোর্ট দিচ্ছেন বোঝার জন্য, এই জন্যই বুঝাতে পারছি। এই হচ্ছে ঘটনা। সো একটি অ্যারো সাইন আছে, অ্যারো সাইন আছে মানে কি? তার দিক জানি। এই পুরো রেখাটার দৈর্ঘ্য 5 মিটার, তার মানে তার মানও জানি। সো এটা পুরোটা একটা ভেক্টর নির্দেশ করছে। সো এই ভেক্টরের নাম ধরে নিলাম এ ভেক্টর।
এবার আসেন আরেকটি ভেক্টর আঁকা শিখি আমরা। সো এই জায়গায় আমি একটা ছোট্ট রেখা টেনে দিলাম, অ্যারো সাইন দিয়ে দিলাম, তার মানে এটাও একটা ভেক্টর নির্দেশ করবে। এই রেখাটার একটা দৈর্ঘ্য আছে, ধরে নিলাম এই রেখার দৈর্ঘ্য 5 মিটার, তার মানে কি এইটাও একটা ভেক্টর যার দিক এই দিক বরাবর এবং যার মান হচ্ছে 5 মিটার। এখন আমাকে বলুন এই ভেক্টরের নামকরণ কি আমি এ ভেক্টরই করব নাকি অন্য কিছু করতে পারি? আমাকে বলুন এই ভেক্টরের নামকরণ কি আমি এ ভেক্টরই করব নাকি করব না? ইয়েস অর নো কমেন্ট করুন তো। এই যে পরবর্তীতে যে ভেক্টরটা আঁকলাম এইটারও নাম কি আমি এ ভেক্টরই করব নাকি অন্য কিছু করব? ইয়েস অর নো জাস্ট কমেন্ট করুন দেখি কতজন পারেন, কতজন পারেন এটা একটু জানাবেন। ওকে, আব্দুল্লাহ মোত্তাকি মনে হয় বুঝেন নাই প্রথমবার, এবার আশা করি বুঝেছেন ভাইয়া। ওকে, অন্য কিছু করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন, এটা কিন্তু সেপারেট একটা ভেক্টর। কিভাবে বুঝলাম এটা আলাদা একটা ভেক্টর? কারণ দেখেন এই ভেক্টরটার দিক কিন্তু এই দিক বরাবর, এই দিক বরাবর। আগের ভেক্টরটার দিক কোন দিকে ছিল? এই দিক বরাবর। সো দুইটার দিক আলাদা আলাদা। শুধুমাত্র মান আলাদা হলেও ভেক্টর চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র দিক আলাদা হলেও ভেক্টর চেঞ্জ হয়ে যায়, মান এবং দিক দুইটা আলাদা হলেও ভেক্টর চেঞ্জ হয়ে যায়। যেহেতু এখানে দিক আলাদা হয়ে গেছে, ভেক্টরের সাথে অবশ্যই দিক অ্যাসোসিয়েটেড, সো এটার নাম আর আমরা এ ভেক্টর করতে পারি না, এটার আমরা নাম অন্য কিছু করে দিলাম, ধরে নিলাম এই ভেক্টরটার নাম হচ্ছে বি ভেক্টর। সো এইটা একটা ভেক্টর এ ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর বি ভেক্টর। কারণ আমাকে বলুন এ ভেক্টর আর বি ভেক্টর কি একই ভেক্টর? না, কিন্তু সেগুলোকে আমি লিখতে পারি এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল নট বি ভেক্টর, কারণ এরা সমান না। কেন সমান না? কারণ এদের মান সমান হইলেও দিক তো আলাদা, আর ভেক্টর প্রকাশের জন্য শুধুমাত্র মান না দিকেরও দরকার। যেহেতু দিক আলাদা হয়ে গেছে সো ভেক্টর দুটো সেম হবে না। স্যার আপনি সত্যি খুব ভালো বুঝান, আমি আগেও আপনার ক্লাস করছি, আমার দেখা সেরা ফিজিক্স টিচার ফয়সাল খান। থাক, আর অন্য কথাবার্তা না বলে আমরা এখন পড়ার দিকেই ফোকাস করি। ওকে, জানাবেন দুইটা ভেক্টরের যেহেতু আলাদা আলাদা, সো আমরা দেখে নিলাম এ আর ভি দুইটা ডিফারেন্ট ভেক্টর, এ ইকুয়াল নট বি ভেক্টর, ঠিক আছে। কিন্তু দেখেন দুইটার মান কিন্তু আলাদা আলাদা, দুইটার মান কিন্তু সেম। এবং আমরা জানি এ ভেক্টরের মানকে প্রকাশ করা হয় কি দ্বারা? শুধু এ দ্বারা। বি ভেক্টরের মানকে প্রকাশ করা হয় কি দ্বারা? শুধু বি দ্বারা। উপরে অ্যারো সাইন না দিলে এটা বি ভেক্টরের মান বোঝায়। সো যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, সো আমরা লিখতেই পারি এ সমান বি। ওকে, সো এতটুকু বুঝেছেন কিনা জানাবেন। এগুলো একদম ভেক্টরের ফাউন্ডেশন। আর ধীরে ধীরে আমরা তো অবশ্যই উপরের দিকে যাব, অনেক কিছু বুঝবো, একটু পরে লব্ধি বের করা শিখবো, ভেক্টরকে বিভাজন করা শিখবো, ভেক্টরের গুণ শিখবো, ডট গুণ শিখবো, ক্রস গুণ শিখবো, অনেক কিছু শিখবো। সো বাট ভিতরের শুরুর দিকের অংশগুলো যত বেশি ক্লিয়ার হবে তত বেশি সামনের দিকে আপনি মজা পাবেন, অধ্যায়টা আপনার কাছে কোনোদিন ভীতিকর মনে হবে। বোঝা গেছে? তো এতটুকু আমাকে জানান ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, জি ভাইয়া ক্লিয়ার এন্ড ফেল সকলেই জানাবেন। আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি, নতুন টপিক। সো নতুন টপিকে আপনি জানেন শুরুর দিকে আমি একদম ধীরে ধীরে শুরু করি এবং ধীরে ধীরে আমাদের কিন্তু একটা অ্যাক্সিলারেশন আসে, আমাদের বেগ অনেক বেশি বেড়ে যাবে। নেক্সট ক্লাসে দেখবেন একদম বিদ্যুৎ বেগে এগুচ্ছি, কারণ কি সব আপনারা পারেন, আগের সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, মুকিত ভাই ক্লাস করে অবাক হয়ে যাচ্ছেন, জিমি ও তন্ময় ভাইয়ার তা দেখলে আরো অবাক হবেন। অবশ্যই একদম সঠিক কথা বলেছেন নিসা। স্যার ক্লাস কি 10টা পর্যন্ত হবে নাকি আরো বেশি সময় হবে? 10টা পর্যন্তই হবে আশা করি, 10টা 5-10 হাইস্ট। সুমাইয়া শিমু বলেছে 100% ক্লিয়ার এন্ড ফেল। ওকে, আসেন সামনের দিকে যাই। এবার একটা ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে ভেক্টরের স্থানান্তর। ওকে, জোস ছিল ভাইয়া বলেছেন সীমান্ত। এখন জানান আর কোনো কথাবার্তা আমরা না বলি, এখন আমরা একটা বৈশিষ্ট্য পড়বো, সেটা হচ্ছে ভেক্টরের বৈশিষ্ট্য, যেটাকে আমরা নাম দিব হচ্ছে ভেক্টরের স্থানান্তর। ভেক্টরের স্থানান্তর, একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? একটা ভেক্টরকে এক জায়গা থেকে কিভাবে আরেক জায়গায় নিয়ে যায়, এটার নাম হচ্ছে ভেক্টর স্থানান্তর। বোঝা গেল বিষয়টা? সুপার ক্লিয়ার এন্ড ফেল্ড বলেছে সীমান্ত। ওই তো, আসেন সকলেই জানান প্রিপেয়ার্ড আছেন তো? এবার একটা খুব মজার টপিক পড়াবো, এটা যদি বুঝেন আপনাদের কাছে অনেক কিছুই খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আসেন ভেক্টরের স্থানান্তর পড়াবো, একটা ভেক্টর কিভাবে এক জায়গায় স্থানান্তরিত করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা শেখাবো। সো দেখেন একটা ভেক্টরকে স্থানান্তরিত করা যায়, একটি ভেক্টরকে স্থানান্তরিত করা যায় যদি তার মান ও দিক অপরিবর্তিত রাখা যায়, যদি তার মান ও দিক অপরিবর্তিত রাখা যায়, ঠিক আছে? এখন মান অপরিবর্তিত রাখা মানে কি? একটা ভেক্টরের দৈর্ঘ্য সেম রাখা। একটা ভেক্টর ধরেন এই জায়গায় ছিল, ওকে আমি সরাই, একটা সরলরেখা ধরেন এই জায়গায় ছিল, এই সরলরেখাটাকে সরাই আমি এই জায়গায় আঁকতে পারি। দেখেন এই সরলরেখার দৈর্ঘ্য যতটুকু, এই সরলরেখার দৈর্ঘ্য যদি ততটুকু হয়, তাহলে আমরা বলতে পারি দুইটা একই সরলরেখা। তাইলে
ভেক্টরের মান সেম রাখা মানে কি অ্যারোটার দৈর্ঘ্য সেম রাখা, আর দিক সেম রাখা মানে কি এটা আমি এখন বুঝাবো একটু, এটারই বোঝানো দরকার আমার। সো দেখেন এখন কিছু কথাবার্তা আমি বলবো, সকলে একটু বুঝবেন। দেখেন ধরেন আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলছি, ধরেন এটা পশ্চিম পাশে আপনাদের এইদিকে, আমি যদি এইখানে দাঁড়ায় নামাজ পড়ি, এখানে দাঁড়ায় যদি নামাজ পড়ি আমার কিন্তু নামাজ হবে। আবার আমি যদি এইখানে দাঁড়ায়ও নামাজ পড়ি, এটা যদি পশ্চিম পাশ হয়, এখানে দাঁড়ায় নামাজ পড়লেও কিন্তু নামাজ হবে। তার মানে কি আমি এখানে দাঁড়ায় থাকলে আমার হাতটা দেখেন পশ্চিম পাশে আছে, এদিকে আছে। আমি যখন এখানে দাঁড়ায় আসি তখন আমার হাতটা যদি এইভাবে রাখি পশ্চিম পাশে আছে। এখন দেখেন আমার এইখানকার হাত আর এখানকার হাত, এরা দুইজন কিন্তু সমান্তরালে আছে। একই দিকে থাকা মানে কি দুইটা মানুষকে সমান্তরালে থাকা লাগবে। যা বললাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরে নেন, যা বললাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরে নেন এইটা হচ্ছে পশ্চিম পাশ, ওকে, পশ্চিম, যদি উপরে উত্তর দেওয়া লাগে, আর এটা ধরেন পূর্ব পাশ, এটা ধরেন উত্তর। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলছি তো, সেই হচ্ছে ঘটনা। আর এই পাশে তো দক্ষিণ। সো একজন মানুষ যদি এইখানে দাঁড়ায় নামাজ পড়ে এইদিকে মুখ করে, তারও নামাজ হবে। একজন মানুষ যদি এইখানে দাঁড়ায় এই পাশে মুখ করে নামাজ পড়ে, তারও নামাজ হবে। কেন দুজনের নামাজ হচ্ছে? কারণ দেখেন, ভালো মতো তাকাবেন, ভালো মতো তাকাবেন। কারণ দেখেন এই মানুষটা এবং এই মানুষটা পরস্পর কি আছে, এই মানুষ এবং এই মানুষ পরস্পর কিন্তু সমান্তরাল আছে। বোঝা গেছে? এই জন্য দেখবেন আমরা যখন সারিতে নামাজ পড়ি প্রত্যেকটা মানুষ কিন্তু একে অপরের সাথে সমান্তরালে দাঁড়ায়। সবাই পশ্চিম পাশে মুখ করে ঘুরে থাকলে ইজিলি বাই ডিফল্ট কিন্তু সবাই সমান্তরালে দাঁড়ায় যাবে। সো ব্যাপারটা বুঝেন, দুইটা ভেক্টর একই দিকে মুখ করে আছে, দুইটা ভেক্টরের দিক একদিকে, বলতে কি বুঝাবে? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে। বুঝেছেন? আমি জাস্ট একটু বাস্তব জগতের উদাহরণের সাথে আমাদের ভেক্টরকে তুলনা করলাম। ওকে, সকলে যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। সকলে যদি বুঝে থাকেন একটু জানাবেন কাইন্ডলি। ওকে, এতটুকু যদি বুঝে থাকেন জানাবেন, সকলেই জানাবেন, সকলেই সকলেই জানাবেন এতটুকু যদি বুঝে থাকেন। সমান্তরাল বলেছেন ইলমা, ওকে। শিমু বলেছেন ইয়েস, ওকে, বেশ ভালো জিনিস। ইলমাও বলেছেন জি ভাইয়া ক্লিয়ার। ভাই ক্লাসটা ইউটিউবে থেকে যাবে? হ্যাঁ, শাহেদ আহমেদ ইউটিউবে কমেন্ট করেছেন ক্লাসটি ইউটিউবে থেকে যাবে, ইউটিউবে রেকর্ডেড থাকবে ভাই। হ্যাঁ, ইউটিউবে রেকর্ডেড থেকে যাবে ক্লাসটি, শাহেদ। ওকে, সকলেই বুঝেছেন। আসেন, যা যা বললাম এগুলো এখন সব বলছি আমি। সো এই জিনিসগুলো আবার আমি একটু বলি। দেখেন একটি ভেক্টরকে স্থানান্তরিত করা যায় যদি তার মান ও দিক কি রাখা যায় বলুন? অপরিবর্তিত রাখা হয়। সো মান অপরিবর্তিত রাখা মানে কি? ভেক্টরের লেংথ সেম রাখা, দৈর্ঘ্য সেম রাখা। দিক অপরিবর্তিত রাখা মানে কি? ভেক্টরগুলোকে প্যারালালে রাখা। যা বলছি আসেন বুঝাই। সো দেখেন একটা শর্ত থাকবে ছোট্ট। শর্ত হচ্ছে স্থানান্তরিত ভেক্টরটি আদি ভেক্টরের সমান্তরাল হতে হবে। যেটা আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে বুঝালাম সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে। স্থানান্তরিত ভেক্টরটি আদি ভেক্টরের সমান্তরাল হতে হবে, এটাই হচ্ছে ভেক্টর স্থানান্তরের শর্ত। খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, একটি প্রপার্টি ভেক্টরের। এটা যদি বুঝে যান ভেক্টরের ক্লাস অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, এভাবে কি প্রতিদিন ক্লাস হবে? না, আর ক্লাস হবে মাত্র একটি, সেটা মেবি 14 তারিখে হবে ক্লাসটি ইনশাল্লাহ। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের একদম শেষ ক্লাসের আগের ক্লাস। 14 তারিখের পর আর দেখা হবে না আপনাদের সাথে এইরকম ফাউন্ডেশন কোর্স নিয়ে। তখন হয়তো আপনারা 25 আমাদের অনলাইন ব্যাচে যদি যুক্ত হন, এইচএসসি 25 অনলাইন ব্যাচ, তো সেখানে আমাদের ফিজিক্স ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। এই তো ঘটনা। বাট আমাদের ফাউন্ডেশন কোর্স কিন্তু একদম শেষের দিকে। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আসেন সামনের দিকে আমরা অগ্রসর হই, কিছু উদাহরণ দেই। উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। সো আসেন কিছু এক্সাম্পল দেই। ধরে নেন একটা ভেক্টর এই জায়গায় কোথাও একটা আছে, এই হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরে অ্যারো দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এবং এই ভেক্টরটার নাম ধরে নেন এ ভেক্টর। ঠিক আছে, আগের মতো করি। একটা ভেক্টর এইদিকে যার দৈর্ঘ্য 5 মিটার এবং যার মান হচ্ছে এ ভেক্টর, যার দৈর্ঘ্য এইদিকে এবং এই ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর। সো আমি যদি চাই এই ভেক্টরকে স্থানান্তর করে এই দিকে আনতে পারি, এই দিকে নিয়ে যেতে পারি। বোঝা গেছে? একটা মানুষকে আপনি স্থানান্তর করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন না। আপনি যদি দেখেন, আপনি এইটা যদি পশ্চিম পাশ হয়, আপনি যদি এইখানে দাঁড়ায় নামাজ পড়েন সেক্ষেত্রেও নামাজ হবে, আপনি যদি এইখানে দাঁড়ায় নামাজ পড়েন সেক্ষেত্রেও নামাজ হবে, যদি আপনি পশ্চিম পাশে ঘুরে থাকেন। তাই তো? সো একটা ভেক্টরকে আমি এইখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায় তো নিয়ে যেতেই পারি। কি করা লাগবে সেক্ষেত্রে? ওই যে মান অপরিবর্তিত রাখা লাগবে এবং স্থানান্তরিত ভেক্টরটাকে এই ভেক্টরের সাথে সমান্তরাল থাকা লাগবে। সো যা বললাম সেটাই করছি। আসেন এই ভেক্টরকে স্থানান্তর করে ধরেন এখানে নিয়ে গেলাম। সো এই যে অ্যারো চিহ্ন একই দিকে আছে এবং ধরে নিলাম এই ভেক্টরের দৈর্ঘ্য সেম। সো এটার মান 5 মিটার, এটারও মান 5 মিটার। সো ব্যাপারটা বুঝেন, এই ভেক্টরটা যদি আমি লাইনটাকে বড় করে দিই, দেখেন তো এই লাইন এবং এই লাইন
প্যারালাল না, সমান্তরাল তো। তার মানে এই ভেক্টর যেদিকে আছে মুভ করে, এই ভেক্টরও কিন্তু একই দিকে আছে। তাহলে এই ভেক্টরের মান 5 মিটার, এই ভেক্টরের মান 5 মিটার। এই ভেক্টরের দিক যেদিকে, এই ভেক্টরের দিক যেদিকে। তাহলে বলুন এই ভেক্টর এবং এই ভেক্টর কি একই ভেক্টর নাকি আলাদা ভেক্টর? 25 ব্যাচে থাকবেন স্যার? অবশ্যই থাকবো 25 ব্যাচে, অবশ্যই। আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন আমাদের এইচএসসি 25 অনলাইন ব্যাচে যুক্ত হবেন। সেখানে ফিজিক্স ক্লাস অবশ্যই আমার সাথে দেখা হবে আপনাদের, একদম শুরুর দিকেই দেখা হবে ইনশাল্লাহ। সেই হচ্ছে ঘটনা। সো বলুন এই ভেক্টর এবং এই ভেক্টর তো আলাদা ভেক্টর না, কারণ মান সেম, দিক সেম। সো এটারও নাম আমি লিখে দিলাম এই ভেক্টর। বুঝেছেন সকলেই? একই ভেক্টর হয়ে গেল। সো আপনারা বলতে পারেন ভাইয়া ঠিক আছে, এখান থেকে এখানে সরিয়েছেন, এখানে কি আবার সরানো যাবে? আমি বলবো যাবে। কি করা লাগবে? এই যে আবারও একটা রেখা টেনে দিলাম, অ্যারো দিয়ে দিলাম, এটারও মান ধরে নেন 5 মিটার। সো দেখেন এই রেখা এবং এই রেখা এরা পরস্পর সমান্তরাল। তার মানে এই ভেক্টরের ডিরেকশন যেদিকে, এই ভেক্টরের ডিরেকশন একই দিকে, মান সেম, ডিরেকশন একই। তার মানে এই ভেক্টরের নামও কি? এ ভেক্টরই হবে। সো এটার নাম হচ্ছে এ ভেক্টর। বুঝেছেন নিশ্চয়ই সকলেই ভেক্টরকে কিভাবে স্থানান্তরিত করা যায়? একটা খাতার বিভিন্ন জায়গায় আপনি একই ভেক্টরকে আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে বলে ভেক্টর স্থানান্তর। এটা দরকার হবে সামনে কিছুক্ষণ পরেই। এতটুকু বুঝেছেন কিনা জানাবেন। ওকে, ঋতু বলেছেন সেম, তাসরিফা সিদ্দিকা বলেছেন সেম। হ্যাঁ, তার মানে সকলেই বুঝেছেন আপনারা। আসেন সামনের দিকে যাই, আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। সো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আর ধরে নেন এখানে একটা ভেক্টর আমরা এঁকে দিলাম, এটা আমাদের 2 নম্বর এক্সাম্পল। সো একটা ভেক্টর এঁকে দিলাম, এই যে অ্যারো সাইন যখনই দিয়েছি এটা একটা ভেক্টর হয়ে গেল, এবং এই ভেক্টরের মান ধরে নিলাম 2 মিটার। 2 মিটার ভেক্টরের মান এবং দিক হচ্ছে এই দিক বরাবর। সো এই ভেক্টর একটা নাম দিতে পারি আমরা, ধরে নিলাম এই ভেক্টরের নাম হচ্ছে বি ভেক্টর। হতেই পারে এই ভেক্টরকে স্থানান্তরিত করে এদিকে নিয়ে যেতে পারি, পারি তো। সো স্থানান্তরিত করলাম, এই জায়গায় নিয়ে আসলাম, ধরেন এখানে না, এই জায়গায় নিয়ে আসলাম। সো এই যে একই দৈর্ঘ্যের একটা সরলরেখা এঁকে দিছি, অ্যারো সাইন দিয়ে দিছি। এইটার দৈর্ঘ্য যতটুকু, এটারও দৈর্ঘ্য ততটুকুই। তাহলে এটার মান 2 মিটার হলে এটারও মান কত হবে? 2 মিটার। সো দেখেন এইটার দিক যেদিকে, এটারও দিক এদিকে, এটার মান 2 মিটার, এটারও মান 2 মিটার। তাহলে এই আর ভি ভেক্টর তো আলাদা না, একই ভেক্টর। সেটারও আমি নাম দিলাম বি ভেক্টর। বুঝেছেন নাকি বুঝেন না? আশা করছি ভালো মতো বুঝেছেন। এবার আরেকবার স্থানান্তর করে এই জায়গায় নিয়ে যাচ্ছি। ধরেন যে অ্যারো সাইন দিলাম, ভেক্টর অ্যারো দিয়ে দিলাম, এইটার এবং এইটার দৈর্ঘ্য সেম, সো এটারও মান হবে 2 মিটার। সো অ্যারো হচ্ছে, অ্যারোটা একই দিকে, মানে দিক হচ্ছে দুইটা ভেক্টরে, তিনটা ভেক্টরে একই, তিনটা ভেক্টরের দৈর্ঘ্য একই। সো তিনটা ভেক্টরে তো একই ভেক্টর, এই ভেক্টরের নামও হবে বি ভেক্টর। এই হচ্ছে ঘটনা, একদম সহজ জিনিস, দ্রুত দ্রুত বুঝে যাব, একবারেই বুঝে যাব। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লিয়ার এন্ড ফেল্ড। এই তো তাসরিফা সিদ্দিকা, পারিভিন এসপি, সুমাইয়া শিমু, আদিব খন্দকার লাইভ শেয়ার করেছেন কিনা জানাবেন। বাকিরাও একটু জানান তো, কারা কারা এখনো শেয়ার করেন নাই তারা শেয়ার করে দিবেন। আশা করছি এতটুকু বুঝেছেন সকলে। ওকে, যদি বুঝে থাকেন চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যায়। কিছু গুরুত্বপূর্ণ ভেক্টরের সংজ্ঞা পড়বো এবং আমরা ওই ভেক্টরগুলোর পরিচয় সম্পর্কে শিখবো। ওকে, আব্দুল্লাহ মোত্তাকি বলেছেন বুঝি নাই। কি বুঝেন নাই মোত্তাকি? আর ইন কেস যদি কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে করবেন কি, লাইভটা একটু টেনে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, কোনো সমস্যা নেই। একটা ভিডিও তো 2-3 বার টানা হেঁচড়া করে দেখাই যায়, কোনো সমস্যা নেই। ওকে, নিসান আছেন আমাদের সাথে। আচ্ছা, আশা করছি বুঝেছেন। হ্যাঁ, মান ও দিক একই দিকে, তাই একই ভেক্টর এক্স্যাক্টলি। এই তো মোত্তাকি একটু টানে দেখে নেবেন, আর কোন জিনিসটা বুঝেন না এক্স্যাক্টলি আমাকে যদি বলেন তাহলে ওই জিনিসটা আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ ভেক্টরের আমরা সংজ্ঞা পড়বো। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ভেক্টরের সংজ্ঞা পড়া লাগবে। ভেক্টরের অনেকগুলো ক্যাটাগরি আমরা দাঁড় করাইতে পারি, এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আমাদের লাগবেই। সো সেগুলো আমরা আগে শিখে নিচ্ছি। তো সর্বপ্রথম যে ক্যাটাগরিটা, 1 নাম্বার ক্যাটাগরি, সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টরে আমরা সংজ্ঞা পড়বো। আগেই বুঝে গেছেন দুইটা ভেক্টর সমান, আমরা আগেই দেখিয়েছি যখন তার মান সমান, দিক সমান, এবং দুইটা ভেক্টরের সমজাতীয় হওয়া লাগবে। সমজাতীয় হওয়া কি বুঝাচ্ছি। সো দুইটা ভেক্টর সমান হবে তখনই যখন তারা সমজাতীয় হবে, যখন তাদের মান একই হবে, যখন তাদের দিক একই হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি দুইটা ভেক্টরের কমন হয়ে যায় তাহলে আমরা বলতে পারি ওই দুইটা ভেক্টর সমান ভেক্টর। ওকে, এখন সমজাতীয় মানে কি? মানে ধরো দুইটা ভেক্টরই বলকে রিপ্রেজেন্ট করছে, দুইটা ভেক্টরই বল, দুইটা ভেক্টরই নিউটন এককে আছে, তাহলে তারা আমরা বলতে পারি দুইটা ভেক্টর সমজাতীয় ভেক্টর। ওকে, আব্দুল্লাহ মোত্তাকি আগেরটা রিপিট করেন ভাইয়া প্লিজ। ওকে, আগেরটা রিপিট কোনটা জানাবেন? আগেরটা কোনটা? আচ্ছা, এই জিনিসটা একটু দ্রুত আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন ভেক্টরকে কিভাবে স্থানান্তরিত করা যায় সেই জিনিসটা আমি বলছি। সো দেখেন ভেক্টরের স্থানান্তরের শর্ত হচ্ছে এরকম, সেটা একবার বলে দিই আপনাদেরকে।
একটা ভেক্টর স্থানান্তর করা যায় যদি তার মান, দেখেন একটা ভেক্টর স্থানান্তর করা যায় যদি তার মান ও দিক অপরিবর্তিত রাখা হয়। শর্ত কি? দিক অপরিবর্তিত রাখার শর্ত হচ্ছে মূল ভেক্টর এবং স্থানান্তরিত ভেক্টর সমান্তরাল হতে হবে। এই যে স্থানান্তরিত ভেক্টরটি আদি ভেক্টরের সমান্তরাল হতে হবে। তো আসেন উদাহরণ দিই। মুত্তাকি দেখেন, এই যে দেখেন, তো দেখেন একটা ভেক্টর আছে এখানে, ধরেন এই ভেক্টরটা, এটা ডিরেকশন হচ্ছে এইদিকে এবং যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। সো এই ভেক্টরের নাম হচ্ছে এই ভেক্টর। এই ভেক্টরকে স্থানান্তর করে আমি নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? সো দেখেন এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম, তাহলে এটার মান যদি 5 মিটার হয় এটার মান 5 মিটার হবে। আবার এইটার যেদিকে ডিরেকশন এটারও ডিরেকশন যদি একই দিকে দিয়ে দেই, দিতেই পারি, তাহলে দেখেন এই দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে হয়ে গেছে। কিভাবে বুঝলাম একই দিকে? কারণ কি, দেখেন দুইটা ভেক্টর সমান্তরাল আছে, এই হচ্ছে ঘটনা। সো এটারও মান 5 মিটার, যেহেতু মান মিলছে দিক মিলছে, সো এই ভেক্টরের নাম হচ্ছে এই ভেক্টর। এটাই ছিল টপিক। আশা করছি এবার বুঝেছেন ভাইয়া। ওকে, সো আসেন সমান ভেক্টরে আবার ফিরে যাই। সো দুটি ভেক্টর সমান হবে তখনই যদি তারা সমজাতীয় হয়, যদি তারা সমজাতীয় হয় ফার্স্ট অফ অল, এরপরে হবে মান একই, এরপরে হবে দিক একই। উদাহরণ দিলেই আপনারা খুব ভালো মতো বুঝবেন। সো আসেন উদাহরণ দিচ্ছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম্পল দেওয়াটা। সো আসেন এক্সাম্পল দেই আপনাদেরকে। একটা ভেক্টর আমি এঁকে দেখালাম, অ্যারো সাইনটা এই দিক বরাবর, তার মানে দিক আমরা জানি, এবং এই অ্যারো সাইনটার দৈর্ঘ্য ধরে নেন 2 মিটার, মানে এই অ্যারো সাইনটার দৈর্ঘ্য প্রকাশ করছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড মানের সমান। ওকে, অ্যারো সাইনটার দৈর্ঘ্যটাই ভেক্টরের মান প্রকাশ করবে। সো এই মানটা ধরে, এই দৈর্ঘ্যটা ধরে নেন 2 মিটার পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো অ্যারো সাইনের থেকে যদি একটু বড় অ্যারো নিই আমরা, তাহলে এটা কত প্রকাশ করতে পারে? 3 মিটার পার সেকেন্ডের সমান। এই অ্যারো সাইনের থেকে যদি একটা বড় অ্যারো সাইন নিই, তাহলে এইটা যদি 2 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করে, এর থেকে একটু বড় অ্যারো সাইন প্রকাশ করছে 3 মিটার পার সেকেন্ডকে, তাহলে আরেকটু বড় অ্যারো সাইন নিলে এইটা প্রকাশ করতে পারে 4 মিটার পার সেকেন্ডকে। এইভাবে আর কি, মানে অ্যারোর দৈর্ঘ্যটা ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করবে। এগুলো আশা করছি আপনারা বুঝেছেন। ওকে, মোত্তাকি এবার বলেছেন জি ভাইয়া। ওকে, এই হচ্ছে ঘটনা। সো একটা ভেক্টর নিলাম আমরা, এই যে একটা ভেক্টর, অ্যারো সাইন আমরা জানি, মানে দিকে দিকে, এবং এই ভেক্টরের মান ধরে নেন 2 মিটার পার সেকেন্ড। এরপর আমরা এই ভেক্টরের নাম ধরে নিলাম এ ভেক্টর। আরেকটা ভেক্টর নিচ্ছি নিচে একটু, এটারও দিক একই দিকে, এই ভেক্টরের দিক এবং এই ভেক্টরের দিক কিন্তু একই দিকে, এবং দেখেন দৈর্ঘ্য সেম। সো এই ভেক্টরের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সো এই ভেক্টর সেম মানে কি? সেম। এই ভেক্টর আমি ইচ্ছা করে নামটা আলাদা করে দিলাম, ইচ্ছা করি এটার আমি নাম দিয়ে দিলাম বি ভেক্টর। কিন্তু আপনি তো জানেন এই ভেক্টর সেম বা একই ভেক্টর বা সমান ভেক্টর। তো এগুলো সামনে আমরা সমান করে দিব, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা ভেক্টর আমি ধরে এঁকে দিচ্ছি এই জায়গাটাতে, এটাও ধরে নেন অ্যারো সাইন এইদিকে। কারণ আপনারা ভাবতে পারেন তাহলে এটাও এগুলো সমান ভেক্টর হবে, বাট একটু টুইস্ট দিচ্ছি আমি। ধরেন এই তিনটা ভেক্টরের মান দৈর্ঘ্য হচ্ছে সেম, তার মানে এটারও মান সেম হবে, 2ই হবে। কিন্তু এটা মানে আমরা 2 মিটার পার সেকেন্ড না দিয়ে 2 নিউটন দিয়ে দিলাম। এখন বলেন এই ভেক্টরটা আমি নাম দিলাম সি ভেক্টর। এখন আপনি বলেন এখানে কোন কোন ভেক্টরগুলো সমজাতীয়? আপনি বললেন ভাইয়া এ বেগ, বি বেগ, এরা দুজন বেগ নির্দেশ করছে, তার মানে এই দুটো ভেক্টর সমজাতীয়। এবং সি ভেক্টরটা বল নির্দেশ করছে, তার মানে অন্য কোন জাতের ভেক্টর। সো সমান ভেক্টর হইতে গেলে মান এবং দিক সমান হলেই চলবে না, সমজাতীয় হওয়া লাগবে। সো এ এবং বি সমান, কিন্তু সি সমান না। এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি, এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান। আবার একটা লাইন লিখছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান, কিন্তু সি ভেক্টর আলাদা, কারণ ওটার জাতীয়টা আলাদা হয়ে গেছে। বুঝেছেন? ওটা আর এদের জাতের মধ্যে পড়ে নাই, অন্য জাতের মধ্যে চলে গেছে। বুঝেছেন সকলেই? ঋতু বাকিরাও একটু জানাবেন দ্রুত, অনেক কিছু শেখানো এখনো বাকি আমার, অনেক কিছু। আমি এখনো ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্রে যেতেই পারিনি, ওগুলো শেখানো লাগবে। একটু একটু মনোযোগ দিয়ে ভালো একবারেই বুঝে নেবেন, তাহলে আমার জন্য সুবিধা, আমি অনেক কিছু পড়াতে পারবো। কারণ আমি যতটা পারি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এখন আপনারা যদি একটু মনোযোগ কম দেন, পড়া থেকে উঠে গেলেন, আবার আসে বসলেন, বলেন ভাই রিপিট করেন, তো সেক্ষেত্রে আপনাদেরই লস হবে। কারণ আপনারা রিপিট করতে বললে আমি রিপিট করবো, কোনো সমস্যা নেই আমার, বাট আপনারাই তখন কম পাবেন আমার কাছে, কারণ সময় তো আমাদের জন্য ফিক্সড। ঠিক আছে, সীমান্ত বলেছেন ক্লিয়ার এন্ড ফেল। ভাইয়া সকলেই জানান আপনারা ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়েছেন কিনা সকলেই, এই জিনিসটা আমাদেরকে জানাতে হবে। একদম সকলেই আপনারা ফিল করছেন কিনা যা যা পড়াচ্ছি, ফিল করাটা মাস্ট। ওকে, ঋতু বলেছেন ফেল্ড, ফিল করাটা মাস্ট, কিন্তু যাই করবেন ফিল করা লাগবে। সো আসেন আরো সামনের দিকে অগ্রসর হই। আমি সেম টপিক অনেকক্ষণ দেখছি, হ্যাঁ ওকে, তামিম আসেন সামনের দিকে, আপনাদের জন্যই সেম টপিক অনেকক্ষণ দেখাচ্ছি, কারণ রিপিট করতে বলছেন আপনারাই। আসেন, সো আরেকটা ভেক্টরের ক্যাটাগরি আমরা দেখছি। সো এই ভেক্টরটার নাম হচ্ছে বিপরীত ভেক্টর।
নাম শুনেই বুঝে গেছেন দুইটা ভেক্টরের দিক বিপরীত। ওকে, কিন্তু মান সেম হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে। সো দুটি ভেক্টর বিপরীত ভেক্টর তখনই হবে যখন তারা সমজাতীয় হবে, আগের মতোই মান একই হবে কিন্তু জাস্ট দিকটা হবে বিপরীত। সো দুটি ভেক্টর সমজাতীয় বিপরীত ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে সমজাতীয়, মান একই, দিক বিপরীত। আসেন বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই। সো আসেন বিপরীত ভেক্টরে আমি উদাহরণ দিচ্ছি। একটা ভেক্টরকে এই দিক বরাবর দেখাচ্ছি, এই যে অ্যারো সাইন এই দিক বরাবর। এই ভেক্টরের দৈর্ঘ্যটা ধরে নেন 2 মিটার পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করে, সো এই ভেক্টরের নাম ধরে নিলাম এ ভেক্টর। ওকে, আরেকটা ভেক্টর দেখাবো, এই দিক বরাবর গেছে, ধরেন এটা অ্যারো সাইনের দিকে, এবং যেহেতু এটার এবং এটার দৈর্ঘ্য সেম, তাহলে এটারও মান কত নির্দেশ করবে? 2 নির্দেশ করবে। ধরে নিলাম এটাও 2 মিটার পার সেকেন্ড, এবং এই ভেক্টরটার নাম আমি ইচ্ছা করে আলাদা দিলাম, ধরে নেন এটার নাম বি ভেক্টর। সো দেখেন এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর, ভাই কেউ কোনো টপিক মিস করবো বা না বুঝলে তাহলে ক্লাস শেষ হলে রেকর্ড থেকে দেখে নিন। ঠিক আছে, দেখেন একটু আপনারা জাস্ট ধৈর্য রাখেন, আমি ইনশাআল্লাহ অনেক কিছু পুরিয়ে দিব। সো দেখেন এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু পরস্পরের বিপরীত ভেক্টর। কেন বিপরীত ভেক্টর? কারণ দেখেন দুইটারই মান সমান কিন্তু দিক বিপরীত, একটা এইদিকে আর একটা তার ঠিক বিপরীত দিকে। সো ব্যাপারটা বুঝেন, এই ভেক্টরের আমরা যদি দিকটাকে ধরে নিই পজিটিভ, আপনারা বন্দুকের সম্মুখ বেগ পশ্চাৎ বেগের মান বের করেছেন। সো এই ভেক্টরের ডিরেকশনকে যদি পজিটিভ ধরি, তাহলে বি ভেক্টরের যে ডিরেকশনটা আছে, মানে সেই ডিরেকশনটা কোন দিকে? এই দিক বরাবর। এই ডিরেকশনটা কি হবে? নেগেটিভ, তাই তো? এই ডিরেকশনকে যদি আমরা পজিটিভ ধরি, এই ডিরেকশনকে ধরবো আমরা নেগেটিভ ডিরেকশন। এখন আপনারা বলেন এ ভেক্টর সমান, আমরা লিখতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টরের যেহেতু মান সমান কিন্তু দিক বিপরীত, সো বি ভেক্টরের সামনে যদি আমরা একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি, সো ওর দিক এমনিতেই মাইনাস চিহ্নের দিকে ছিল, আরেকটা মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। সো এ ভেক্টর এবং বি ভেক্টর এইভাবে আমরা ইকুয়াল লিখতে পারি। সো যখন দুইটা ভেক্টর সমান হয়ে যাবে তখন ডিরেক্টলি লিখবো এ সমান বি, আর যখন দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর হয়ে যাবে তখন এ সমান মাইনাস বি লিখে দেবো। দ্যাটস ইট, যা বললাম এগুলো এখানে লেখা আছে। সেই যে এখানে এ এবং বি ভেক্টরের মান সমান, এ এবং বি লেখা আছে এই জন্য, কিন্তু দিক বিপরীত হয় এ সমান মাইনাস বি ভেক্টর। এই যে মাইনাস বলতে বিপরীত দিক বুঝাচ্ছে। ওকে, এটা ঘটনা সকলেই যদি বুঝে থাকেন আমাকে জানাবেন একদম ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই, সেটাও জানাবেন। তুর্কি হাসান বলেছেন, তুর্কি হোসেন বলেছেন ক্লিয়ার। ওকে, সকলেই জানান এতটুকু ক্লিয়ার হয়েছে। অনেক কিছু পড়াতে হয়তো সো সময় লাগবে, এটাই স্বাভাবিক, বাট আমি চেষ্টা করছি সবকিছুই আপনাদেরকে একদম ফিল করিয়ে 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 পড়ানোর। ওকে, সিদ্দিকি তানভীর বলেছেন 100% ক্লিয়ার অ্যান্ড ফেল্ড ভাইয়া। ওকে, বেশ ভালো জিনিস। আসেন আরো সামনের দিকে অগ্রসর হই। ওকে, সায়মা তাসনি বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার অ্যান্ড ফেল্ড। খুশি কুন্ডু বলেছেন ক্লিয়ার, 100% ক্লিয়ার বলেছেন ইলমা। মনিরুজ্জামান বলেছেন জি ভাইয়া। কতক্ষণ হবে ক্লাস বলেছেন রাফি। আর ধরেন 20 মিনিট প্লাস। ওকে, সো আরেকটা ভেক্টর আমরা শিখবো। এই ভেক্টরটার নাম হচ্ছে একক ভেক্টর, যেটাকে ইংলিশে বলে হচ্ছে ইউনিট ভেক্টর। এককের ইংলিশ তো ইউনিট। সো ইউনিট ভেক্টর একটা নতুন ভেক্টর, ইউনিক না ইউনিট, এক ইউনিট। ইউনিট ভেক্টর একটা নতুন ভেক্টর, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভেক্টর, এটা শেখা লাগবে। ওকে, এই হচ্ছে ঘটনা ভাইয়া। ক্লিয়ার বাট নট ফেল্ড বলেছেন সুস্ময় পল। সুস্ময়, হ্যাঁ, কেন সুস্ময়? আপনি ফিল করেন নাই, সবাই তো ফিল করতে পারলো। নিশ্চয়ই আপনি ক্লাসের মাঝখানে অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন, এই কাজটা করা যাবে না, পুরো ক্লাস মনোযোগ দেওয়া লাগবে। রাফি মুন্না বলেছেন ভাইয়া, হ্যাঁ আবির রাফি মুন্না 100% ক্লিয়ার স্যার নুজহাত। ওকে, আসেন আরেকটা ভেক্টর আমরা শিখবো, একক ভেক্টর। নাম শুনেই বুঝছেন একক কথাটার সাথে কে জড়িত? এক জড়িত। একক কথাটার সাথে কে জড়িত? এক জড়িত। তাহলে যেই ভেক্টরের মান হবে এক, সেই ভেক্টরটাকে আমরা নাম দিব একক ভেক্টর। সো মান এক হওয়া লাগবে, এটাই হচ্ছে একক ভেক্টর। তো আসেন আমি উদাহরণ দিই আপনাদেরকে, বা সংজ্ঞাটা দিই। সংজ্ঞাটা হচ্ছে যে ভেক্টরের মান এক এবং যা শুধুমাত্র দিক প্রকাশ করে সেটাকে আমরা বলবো একক ভেক্টর। ওকে, সেটাকে আমরা বলবো একক ভেক্টর। যে ভেক্টরটার মান এক, যা শুধুমাত্র দিক প্রকাশ করে সেটাকে আমরা বলবো একক ভেক্টর। তো এই জায়গায় আমি একটা উদাহরণ দিই আপনাদের। আসেন, অনেক কিছুই তো পড়ালাম, এগুলো সব পড়ানো হয়ে গেছে। একক ভেক্টরটার একটা উদাহরণ দিই। ধরেন আপনার কাছে একটা ভেক্টর আছে, ধরেন ফোর্স, আপনার কাছে একটা ভেক্টর আছে ফোর্স। ওকে, সো আপনি জানেন একটা ভেক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা? তার মান দ্বারা। সো ওই ফোর্সের মান ধরে নেন 3 নিউটন, এবং তার দিক হচ্ছে টুয়ার্ড ইস্ট। ওকে, একটা ভেক্টর দেখেন মান আছে 3 নিউটন, দিক হচ্ছে টুয়ার্ড ইস্ট, এই হচ্ছে ঘটনা।
সো আমরা যদি কোনো কারণে দেখেন ব্যাপারটা, এ ভেক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা জানেন? যদি একটা ভেক্টর লেখা হয় তাহলে ভেক্টরকে প্রকাশ করা হয় তার মান এবং তার দিককে যদি আমরা গুণ করি। সো মান হচ্ছে এফ, দিক হচ্ছে এফ ক্যাপ। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। এখন ব্যাপারটা বুঝেন, এফ ক্যাপ মানেই হচ্ছে একক ভেক্টর। কিভাবে বুঝবো আমি প্রমাণ দিচ্ছি। এফ ক্যাপ মানে একক ভেক্টর। একক ভেক্টর বলতে কি বোঝায়? যদি তার কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি। এই যে এফ ক্যাপ কিভাবে পাবো? এফ ভেক্টরকে এফ দ্বারা ভাগ করবো। সো যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাবো ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। এটা হচ্ছে এফ ক্যাপ এবং এই ভেক্টরটাই হচ্ছে একটা একক ভেক্টর। ওকে, যারা যারা বুঝেন নাই তাদেরকে আসেন অ্যানিমেশনে বুঝাই এবং এটার আমরা সলভ করব। আসেন, যা বললাম এটাই আসলে অ্যানিমেশনে দেখাবো এবার। সো আসেন, সো একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। ধরে নেন আমরা জানি যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর যদি হয় তাকে প্রকাশ করে হয় এ ইন্টু ওই ভেক্টরের দিক দ্বারা। এ হচ্ছে মান ইন্টু ওই ভেক্টরের দিক হচ্ছে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ভাই অনলাইন কোর্সে ভর্তি হলে কি 10 মিনিট স্কুল অ্যাপ থেকে হব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 10 মিনিট স্কুল অ্যাপ থেকে ভর্তি হবেন। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে ভাই, ওর তো মন নাই, ফেল্ড কেমনে করবে? মজা করছেন সবাই। আচ্ছা দেখেন, যে কোনো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয় তাহলে তাকে প্রকাশ করা হয় তার মান এবং দিকের সাথে গুণ করে। এই যে দিকটা যে আছে না এ ক্যাপ, এটাকে আমরা বলি একক ভেক্টর। সো এ ক্যাপ কিভাবে বের করব? এ ক্যাপ সমান হচ্ছে এ ভেক্টর বাই এ। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একটা একক ভেক্টর পাওয়া যায়। সেটা যদি আমরা পরিচয় দিই, এ ভেক্টরের পরিচয় হচ্ছে এ ভেক্টরের বরাবর একটি একক ভেক্টর। এ ভেক্টর বরাবর মানে কি? এ ভেক্টর যেদিকে টুয়ার্ডস এ ভেক্টর মানে কি? এ ভেক্টর যেদিকে সেই দিকে একটা একক ভেক্টর। সো এ ক্যাপ বলতে তো আমরা আগে থেকেই জানতাম এ ভেক্টরের দিক প্রকাশ করবে। সো এ ক্যাপ বলতে বোঝাবে এ ভেক্টর বরাবর একটি একক ভেক্টর। এই হচ্ছে ঘটনা। যারা বুঝেন নাই তাদেরকে আসেন আমি বুঝিয়ে দিই এর সাথে একক ভেক্টরের সম্পর্ক কি। সো দেখেন, এফ যদি একটা ভেক্টর হয় তাহলে তার মান এবং দিক এভাবে লিখবো আমরা। সো একক ভেক্টরটা কিভাবে লিখতে পারি? এফ ভেক্টর ডিভাইড বাই তার মান। সো দেখেন এখানে আমরা যদি এফ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর বের করতে চাই তাহলে আমরা কি বলবো? এফ ভেক্টর ডিভাইডেড বাই তার মান। এফ ভেক্টরের মান কত? 3 নিউটন। দিক কত? ইস্ট। আর এফ ভেক্টরের মান কত? এটা তো শুধু এফ ভেক্টরকে প্রকাশ করেছে। এফ ভেক্টরের মান কত? 3 নিউটন। সো এবার দেখেন, এবার খুব ভালো মতো দেখলেই বুঝতে পারবেন যে 3 নিউটন 3 নিউটন কাটাকাটি করলে 1 থাকে। সো আপনি এফ ক্যাপ বলতে পাচ্ছেন হচ্ছে 1 ডট ইস্ট, এবং 1 এর সাথে কোনো কিছু গুণ করা না করা সেম জিনিস। সো এফ ভেক্টর বা এফ ক্যাপ সমান পাবেন শুধু ইস্ট, এবং ইস্ট বলতে কি বোঝায়? দিক বোঝায়। এই জন্য আমরা বললাম যে কোনো একটা ভেক্টরের উপরে ক্যাপ চিহ্ন দেওয়া মানেই হচ্ছে ওইটা একটা একক ভেক্টর। যেই ভেক্টরের উপরে ক্যাপ দেওয়া থাকবে সেটা হচ্ছে তার মূল ভেক্টরের একটি একক ভেক্টর। ওকে, বুঝেছেন সবাই? সকলেই বুঝেছেন কিনা জানাবেন। আমাদের কিন্তু ক্লাস খুব বেশিক্ষণ আর হবে না। সো আর 15 মিনিটের মতো ক্লাস হবে। এর মাঝে আপনাদের একটু মনোযোগ থাকা লাগবে এবং আমাকে জানাতে থাকবেন আপনারা সকলেই সবকিছু বুঝছেন কিনা, যতটুকু পারলাম। ওকে, এতটুকুর মধ্যে আপনারা জানান আমাকে সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা। সবাই সবাই জানাবেন, সকলেই জানাবেন। ক্লিয়ার এন্ড ফেল ভাই, এই হচ্ছে ঘটনা। সো এটাই আমি বুঝিয়েছিলাম এখানেও, যে এ যদি একটা ভেক্টর হয় এ ক্যাপ বলতে বোঝাবে এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর। এই হচ্ছে ঘটনা। আসেন আরো কিছু জিনিসপত্র আমরা দেখব। সো একটা নোট আমরা দেখব, একটা নোট। এই নোটটা দেখানোর আগে আমি কিছু কথাবার্তা আপনাদেরকে বলে দিতে চাই। যেমন কথাবার্তাগুলো হচ্ছে এরকম। ধরেন আমরা যখন বাংলা সাহিত্যের কথা বলি বা স্বাভাবিক দুনিয়ায় থাকি তখন আমাদের কাছে দিক থাকে কয়টা? 4টা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বাট ভেক্টরেরও তো কিছু দিক ফিক্স রাখা দরকার। এখন ব্যাপারটা বুঝেন, ধরে নেন এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। একজন মানুষ যদি এই বরাবর হাঁটা শুরু করে তাহলে আমরা কি বলবো? ওই মানুষটা কোন দিকে হাঁটছে? নিশ্চয়ই স্বাভাবিকভাবে উত্তর দেওয়া যাবে না, বলতে হবে উত্তর এবং পূর্বের মাঝখানে কোনো একটা দিক। বাট ম্যাথমেটিক্স তো ফিক্সড কিছু চায়, তাই না? যেমন নর্মাল স্বাভাবিক সাহিত্য জগতে অথবা স্বাভাবিক দুনিয়ায় যেমন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে 4টি দিককে আমরা ফিক্স করে রেখেছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তেমনি ভেক্টর বা ফিজিক্সেও কয়েকটি দিককে আমরা ফিক্স ধরে নেব। ওই দিকগুলো একদম ফিক্সড। পূর্ব দিক বলতে কোনটা?
এইটা পূর্ব দিক সারা জীবন, এটা উত্তর দিক সারা জীবন। আপনার পৃথিবীতে আপনি যদি কম্পাস ধরেন, যেটা উত্তর দিক আপনি ছোটবেলায় রেখেছিলেন, এখনো কিন্তু সেটাই উত্তর দিক হবে, চেঞ্জ কিন্তু হবে না। সো যদি না মানে চুম্বকের মেরু চেঞ্জ হয়, ওইটা হবে না আশা করছি। সো দিক কিন্তু চেঞ্জ হয় না, একবারে দিক আমরা ফিক্স করে ধরেছি, পশ্চিম দিক যেটা ছিল সেটাই পশ্চিম দিক থেকে যাবে। সো যেহেতু আমাদের স্বাভাবিক জগতে আমরা চারটি দিককে ফিক্স করেছি, ভেক্টরের জগতে আমরা চারটি বা কয়েকটি দিককে একদম ফিক্স করে ধরে নেব, ওই দিকগুলো কোনোদিনই চেঞ্জ হবে না। বোঝা গেছে? কোন দিকগুলো আসেন আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে। আমরা নর্মালি যদি অক্ষ ব্যবস্থার কথাবার্তা বলি বা স্থানাঙ্ক ব্যবস্থা যদি কথাবার্তা বলি, তাহলে আমাদের কাছে স্বাভাবিকভাবে কয়টা অ্যাক্সিস থাকে? দুইটা, এক্স ওয়াই, এক্স ওয়াই। কিন্তু এখানে কিন্তু আমরা আরেকটা অ্যাক্সিস কল্পনা করতে পারি, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস, এবং বৈশিষ্ট্য হচ্ছে তিনটা অ্যাক্সিসই কিন্তু পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকবে। ওকে, সো জেড অ্যাক্সিসের আপনি যদি একটা উদাহরণ দেখতে চান, কি দিয়ে দেখাবো? টিস্যুর বক্স তো পাচ্ছি না। আপনার রুমের ছাদের দিকে তাকালেই বুঝতে পারবেন, বুঝছেন? তিনটা হচ্ছে তিনটা অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এটা জেড অ্যাক্সিস, এবং এক্স জেড অ্যাক্সিসও হবে তিনটা অ্যাক্সিসের সাথে পরস্পর আপনার হচ্ছে তিনটাই হচ্ছে পরস্পরের সাথে লম্ব। এখন কথা হচ্ছে একটা জিনিস বুঝবেন, আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের যে ডিরেকশনটা আছে এটা সবসময় আমরা ফিক্স ধরে নিব। কি বললাম আসেন আমি একটু বোঝানোর চেষ্টা করি। যে জিনিসটা বললাম সেটা এখানে লেখা আছে, নোট আকারে আমরা পড়বো। সো দেখেন, এই নোটটার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। তিনটা দিককে আমরা একদম ফিক্স ধরে নিব, আমরা একক ভেক্টর বলতে দিক বুঝাই। তিনটা দিককে ফিক্স ধরে নিব, কোন তিনটা দিক আসেন বোঝাই। সো আমাদের কাছে যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, সেখানে তিনটা অ্যাক্সিস থাকবে। এক্স অ্যাক্সিস, উপরের দিকে কি থাকবে? ওয়াই অ্যাক্সিস, আপনি নাম চেঞ্জ করতে পারেন, এটাকে ওয়াই লিখতে পারেন, এটাকে এক্স লিখতে পারেন, এটা আপনার উপর। আরেকটা ভেক্টর, আরেকটা অ্যাক্সিস কি? জেড অ্যাক্সিস। তাই তো আমাদের কাছে স্বাভাবিক স্থানাঙ্ক ব্যবস্থা তিনটা অ্যাক্সিস থাকে, এক্স, ওয়াই, জেড। সো আমরা এক্স অ্যাক্সিস বরাবর দিকটাকে ফিক্স ধরে নিব একটা নির্দিষ্ট একক ভেক্টর দ্বারা, ওয়াই অ্যাক্সিস ভেক্টরটাকে একটা নির্দিষ্ট দিক দ্বারা ফিক্স ধরে নিব, এবং জেড অ্যাক্সিস বরাবর একটা দিক ফিক্স ধরে নিব। এক্স অ্যাক্সিস বরাবর যে দিকটা, এটার নাম হচ্ছে আই ক্যাপ। সারা জীবন এক্স অ্যাক্সিস বরাবর যদি কেউ হাঁটে, তাহলে আমরা বলবো সে আই ক্যাপ বরাবর হাঁটছে। ম্যাথে যেমন মানে নর্মালি স্বাভাবিক অবস্থায় আপনি যখন চারটা দিক যেমন বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সরি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা দিক, তেমনই ভেক্টরেও তিনটা দিক ফিক্সড আছে, সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর সবসময় আই ক্যাপ, জেড ওয়াই অ্যাক্সিস বরাবর সবসময় জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর সবসময় দিকটার নাম হচ্ছে কে ক্যাপ। সো আমরা এই তিনটা দিককে সবসময় ফিক্স ধরে নেব। কেউ যদি এক্স অ্যাক্সিস বরাবর হাঁটে, তাহলে আমরা বলবো সে আই ক্যাপ বরাবর হাঁটছে। কেউ যদি মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর হাঁটে, তাহলে আমরা বলবো সে মাইনাস আই ক্যাপ বরাবর হাঁটছে। কেউ যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটে, তাহলে আমরা বলবো সে ওয়াই অ্যাক্সিস, সে জে ক্যাপ বরাবর হাঁটছে। কেউ যদি মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটে, তাহলে আমরা বলবো সে মাইনাস জে ক্যাপ বরাবর হাঁটছে। সো এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে বলা হয় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বলতে কি কাকে বোঝায়? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। এই হচ্ছে আমাদের ঘটনা। বুঝেছেন? বুঝেছেন সকলেই? জানাবেন বুঝেছেন কিনা। তিনটি দিককে আমরা ফিক্স ধরে নেবো, এইটি তেমন কঠিন কিছুই না, একদম সহজ একটা টপিক। আমাদের যেমন হচ্ছে স্বাভাবিক জগতে, বাস্তব জগতে যেমন আমরা চারটি দিককে ফিক্স ধরে নিই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তেমনি আমাদের ভেক্টরেও তিনটি দিককে আমরা ফিক্স ধরে নেব। সেই তিনটি দিক হচ্ছে অন্য কিছুই না, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ভাই নোটটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় প্লিজ। হ্যাঁ বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। ভাই নাও ফেল্ড বলেছেন অনেকেই, যদি কেউ ক্লিয়ার না হন সেটা জানাবেন একদম নির্দ্বিধায়, ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিছুই নেই আমাকে জানাতে। সো এই জিনিসটা একদমই লজ্জা পাবেন না আপনারা, ঠিক আছে? সো আসেন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আরেকবার বুঝিয়ে দিই, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের, কোনো সমস্যা নেই আমার বোঝাতে। সো একটা নোট পড়বো আমরা। নোটটা হচ্ছে এরকম যে আমরা স্বাভাবিক দুনিয়ায় যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ফিক্সড ধরে রাখি, সারা জীবন ওটা পূর্ব, সারা জীবন ওটা পশ্চিম, সারা জীবন ওটা উত্তর, সারা জীবন ওটা দক্ষিণ। তেমনি ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথে, সরি ফিজিক্সে এবং ম্যাথে, কেমিস্ট্রিতে না, ফিজিক্সে এবং ম্যাথে মেইনলি আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস নিয়েই তো কাজ করি। তো এই তিনটা জেড অ্যাক্সিস এর ফিল দিব আমি, কোনো সমস্যা নেই। সুরাইয়া, ইসলাম, ঋতু, কোনো সমস্যা নেই, জেড অ্যাক্সিস বুঝাবো। আপাতত জাস্ট বুঝেন জেড অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে লম্ব হবে থাকা একটা অ্যাক্সিস। বুঝাচ্ছি আমি একটু পরে বুঝাচ্ছি। সো তিনটা অ্যাক্সিস কিভাবে থাকে, আচ্ছা আমি তিনটা অ্যাক্সিসের একটা উদাহরণটা আপনাদেরকে বুঝাই দিই। দেখেন তিনটা অ্যাক্সিস সম্পর্কে আগে একটু বুঝাই। এক্স অ্যাক্সিস বলতে কি বোঝায় জানেন? এই দিক বরাবর ধরে নেন, এটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। এই ডিজিটাল বোর্ডটার দৈর্ঘ্য বরাবর কোন অ্যাক্সিস আছে? এক্স অ্যাক্সিস। ডিজিটাল বোর্ডটার
প্রস্থ বরাবর কোন অ্যাক্সিস আছে? ওয়াই অ্যাক্সিস। এবং আপনারা দেখেন এরা দুইজন কিন্তু পরস্পরের সাথে লম্ব। এখন আরেকটা অ্যাক্সিস জেড অ্যাক্সিস, নরমালি স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা স্থানাঙ্ক থাকে। কারণ দেখেন স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা স্থানাঙ্ক কেন থাকে আসলে সবই বুঝাবো আপনাকে, কোনো সমস্যা নেই, যদিও ফাউন্ডেশন ক্লাস বাট সবই বুঝাই দিব। দেখেন একটা মশা যদি এই জায়গায় অবস্থান করে, একটা মশা এই জায়গায় অবস্থান করছে, এই মশাকে পাওয়ার জন্যই কিন্তু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার আবিষ্কার হলো, তাই তো? এই মশাটা যে এখানে আছে, স্বাভাবিকভাবে আপনি কিভাবে বলবেন যে বোর্ডের মাঝখানে কোথাও একটা আছে? ফিজিক্স বা ম্যাথ তো অ্যাকুরেসি একসেপ্ট করে, শুধুমাত্র অ্যাকুরেসি। এই পয়েন্টের একদম আপনাকে নির্দিষ্ট নাম বলা লাগবে, এই কারণে স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার হলো। সো একটা দেখেন আমি আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই। ধরে নেন আপনার কাছে একটা মশা এসে এই জায়গায় বসে আছে, এই মশাটা কোন অবস্থানে আছে এটা আপনি ফিক্স করে জানতে চাচ্ছেন। কি করা লাগবে তখন আপনার অ্যাক্সিস কল্পনা করা লাগবে, এটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। সো এই মশাটাতে আপনি যদি যেতে চান, ভালো মতো বুঝবেন, এই মশাটা পর্যন্ত যদি আপনি পৌঁছাতে চান, তাহলে আপনাকে এই বরাবর ধরে নেন এক্স পরিমাণ হাঁটা লাগবে, স্মল এক্স, এবং এরপরে এই বরাবর ওয়াই পরিমাণ হাঁটা লাগবে। তাহলে কিন্তু আপনি মশাটাতে পৌঁছে যাবেন, এবং এই মশার স্থানাঙ্ক আমরা বলে দিব এক্স কমা ওয়াই। সো এক্স এবং ওয়াই এর অনেক মান টান থাকে, ধরেন এক্স এর মান 3 একক, ওয়াই এর মান 6 একক, তাহলে এই মশার স্থানাঙ্ক 3,6। তাহলে আমরা কিন্তু একদম ফিক্সড ভাবে মশার অবস্থানটা বলে দিতে পারছি। স্বাভাবিক সাহিত্য বা বাংলা ভাষায় কি বলতে পারি? বোর্ডের মাঝখানে কোথাও একটা মশাটা আছে। এভাবে তো মশার অ্যাকুরেট অবস্থানটা আমরা জানি না। ফিজিক্স আর ম্যাথ যেহেতু অ্যাকুরেসি চায়, এই জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করলাম। স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কারের মাধ্যমে ঠিক এই পয়েন্টে যাওয়ার জন্য এই দিক বরাবর এক্স একক, এই দিক বরাবর ওয়াই একক হাঁটলাম, হেঁটে এই পয়েন্টে চলে গেছি। এখন দেখেন ভালো মতো বুঝেন, প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে, ব্যাপারটা বুঝবেন, মশাটা আর এখানে নাই। আচ্ছা আমি এগুলো সব ব্যাক করে দিই তাহলে ভালো হয়। মশাটা আর এখানে নাই, মশাটা আছে এই পয়েন্ট থেকে কিছুটা উপরে, এই যে আমার আঙ্গুলটা যেখানে আছে, আমার হাতটা যেখানে আছে এইখানে। এখন এটা কিন্তু আগে মশাটা ছিল বোর্ডের উপরে, এখন আসছে এই যে আমার হাতটা যেখানে আছে এইখানে। এই আমার হাতের জায়গায় কিভাবে পৌঁছাবেন? আপনার এখন সলিউশন কি দেখেন, ভালো মতো বুঝবেন। এই জায়গায় ধরেন আপনি মশাটা হচ্ছে আমার হাতের মুষ্টিটা যেখানে, এই জায়গায় মশাটা আছে, কিভাবে পৌঁছাবেন? আপনাকে এই দিক বরাবর এক্স পরিমাণ হাঁটা লাগবে, এই দিক বরাবর ওয়াই পরিমাণ হাঁটা লাগবে, এরপরে আপনাকে এইটুকু ভেসে উঠা লাগবে, এইটুকু যেটা আপনি দেখতে পাচ্ছেন না, নিজে নিজে ট্রাই করবেন। এইটুকু আপনাকে ভেসে উঠা লাগবে। কতটুকু ভেসে উঠলেন সেটা তো এখানে আমি এখন সুপার গ্লু দিয়ে কোনো একটা জিনিস জোড়া লাগায় বলতে পারি না যে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে সামথিং একটা একক। সো এইখানে মশাটা আছে আলটিমেটলি, বুঝা গেছে? সো একটা মশা যদি আপনার হাওয়ায় ভেসে থাকে, ভালো মতো বুঝবেন, একটা মশা যদি হাওয়ায় ভেসে থাকে, এইখানে যদি ভেসে থাকে, তাহলে তাকে পৌঁছানোর জন্য তিনটা অ্যাক্সিস লাগবে। আপনাকে প্রথমে এদিক বরাবর হাঁটা লাগবে, তারপর এদিক বরাবর হাঁটা লাগবে, এরপরে কিছুটা শূন্যে ভেসে ওঠা লাগবে। ওই যে শূন্যে যে ভেসে উঠতেছেন, এইটাকে আমরা বলি জেড অ্যাক্সিস বরাবর যাওয়া। সো জেড অ্যাক্সিসটা হচ্ছে আর কিছুই না, জেড অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে লম্ব বরাবর একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে লম্ব বরাবর একটা অ্যাক্সিস। সো জেড অ্যাক্সিসটা থাকে হচ্ছে, এইটা যদি ওয়াই হয় এটা যদি এক্স হয়, জেড অ্যাক্সিসটা থাকে দুইটার সাথে লম্ব হবে, অর্থাৎ এইভাবে। এই যে আমার কলমটা যেখানে আছে, ব্যাপারটা বুঝছেন? এখন আমি তো কলমটা এখানে সুপার গ্লু দিয়ে আটকায় রেখে বলতে পারি না যে কলমটা জেড অ্যাক্সিস। তখন আমরা করি কি, কলমটাকে আঁকার চেষ্টা করি এখানে। আর কোনোভাবে একটা রেখাকে তো আপনি এখানে শূন্যে ভাষায় রাখতে পারবেন না, তখন আমরা করি কি, একটা এই দিক বরাবর রেখা টেনে দিই, টানে দিছি এই দিক বরাবর, বাট আপনাকে ইমাজিন করা লাগবে রেখাটা আসলে এইভাবে নাই, রেখাটা আছে এইভাবে, এই দুটো অ্যাক্সিসের সাথে লম্ব হবে। তাহলে আলটিমেটলি তিনটা অ্যাক্সিসে আছে পরস্পরের সাথে লম্ব হবে। বুঝেছেন ব্যাপারটা? এবার আপনি যদি এইখানে এই পয়েন্টে পৌঁছাতে চান, এই পয়েন্টে এই যে দেখেন আমার হাতের এই যে হাতের মুষ্টি যেখানে, সেখানে যদি পৌঁছাতে চান, তাহলে আপনি এই দিক বরাবর প্রথমে কিছুটা হাঁটবেন, এই ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা হাঁটবেন, এরপর জেড অ্যাক্সিস বরাবর কিছুটা উঠবেন। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? এই পয়েন্টটা এখানে আছে, বাট আমি যদি বোর্ডে আঁকি তাহলে পয়েন্টটা পাবো এখানে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই কমা জেড। বুঝেছেন? এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এইবার আশা করছি বুঝেছেন। সো যে কোনো একটা পয়েন্টের, আমরা যখন বোর্ডের উপরে কোনো একটা মশা বসে থাকবে, তার অবস্থান বোঝার জন্য দুইটা অ্যাক্সিসই এনাফ, এক্স এবং ওয়াই। কিন্তু একটা মশা যখন উড়ে উড়ে বেড়াবে, সো উড়ে থাকা অবস্থায়, বাতাসে ভেসে থাকা অবস্থায় তার অবস্থানটা ফিক্স করার জন্য তিনটা অ্যাক্সিস লাগবে, এক্স, ওয়াই এবং জেড। বোর্ড থেকে সে কতটুকু ভেসে আছে সেটা। আশা করছি এবার বুঝেছেন। সীমান্ত, 3D ফিল দেওয়ার, কি বললেন? 3D ফিল দেওয়ার জন্য মেবি জেড অ্যাক্সিস, হ্যাঁ এক্স্যাক্টলি,
থ্রি ডাইমেনশনাল ফিল দেওয়ার জন্য জেড অ্যাক্সিস। আশা করছি বুঝেছেন। এখন আসলাম তো কি পড়াচ্ছে বুঝতেছেন। হ্যাঁ, হাফেজ মোজাম্মেল হয়, এখন আসলে কিছু বুঝবেন না, খুব স্বাভাবিক, আগে আসা উচিত ছিল, যদিও খুব কঠিন পড়া না, একদম সহজ পড়া, জানাবেন সকলেই। এই হচ্ছে ঘটনা। তো এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে। আমি ভেবেছিলাম এটা আপনারা পারবেন, বাট যেহেতু না, আগে যদি কেউ না বুঝে থাকেন, না জেনে থাকেন, আজকে আশা করছি এখন বুঝেছেন। ওকে, এইভাবে কখনো ফেলড হয়নি বলেছেন সীমান্ত। ওকে, আশা করছি বুঝেছেন। ফিল করা লাগবে যে কোনো কিছু, মুখস্থ কখনোই করবো না, আমরা ফিল করব। মুখস্থ করব ফিল করার পরে, যেন আমরা বুঝে মনে রাখতে পারি। ওয়াও ভাইয়া বলেছেন সীমান্ত। আসেন, সো ব্যাপারটা বুঝেন। তাহলে আমাদের কয়টা অ্যাক্সিস আছে? তিনটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। সো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমরা একটা ফিক্সড ডিরেকশন ধরে নিব, সেই ডিরেকশনের নাম হচ্ছে আই ক্যাপ। জেড ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফিক্সড ডিরেকশন ধরে নিব, সেই ডিরেকশনটার নাম হচ্ছে জে ক্যাপ। এবং জেড অ্যাক্সিস বরাবর একটা ফিক্সড ডিরেকশন ধরে নিব, সেই ডিরেকশনের নাম হচ্ছে কে ক্যাপ। যেমন আপনারা বাস্তব জগতে চারটা ডিরেকশনকে ফিক্স ধরে নেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তেমনি ফিজিক্স বা ম্যাথের দুনিয়াও তিনটা ডিরেকশনকে ফিক্স ধরে নেওয়া লাগে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর যদি কোনো দিক থাকে তো সেগুলোর নাম। তো আমরা জানি যে কোনো দিককে আপনি ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করেন। যেমন এ যদি একটা ভেক্টর হয়, যেমন এ যদি একটা ভেক্টর হয়, এই এ ভেক্টরের দিকটাকে আমরা কি বলবো? এ ক্যাপ। তেমন এক্স অ্যাক্সিস বরাবর, এক্সও তো একটা দিক, এক্স অ্যাক্সিস বরাবর যদি একটা দিক আমরা বের করতে চাই, তাহলে তার আমরা দিকটাকে আমরা বলবো আই ক্যাপ। সো আসেন, যতটুকু বুঝেছেন এটুকু আমরা দেখার চেষ্টা করি। আসেন, তিনটা আমাদের অ্যাক্সিস থাকে, ওই প্রত্যেকটা দিককে আমরা বলবো এক একটা আয়ত একক ভেক্টর। আর একটু ভালো মতো বুঝবেন আপনারা, একটু আগে পড়েছিলাম একক ভেক্টর, এখন পড়ছি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কি জিনিস? ওই যে এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশন, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিরেকশন এবং জেড অ্যাক্সিস বরাবর ডিরেকশনটাকে ফিক্স ধরে নাও। সো আসেন, এটা এক্স অ্যাক্সিস, উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশনটাকে আমরা নাম দিলাম আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিরেকশনটাকে আমরা নাম দিলাম জে ক্যাপ এবং জেড অ্যাক্সিস বরাবর ডিরেকশনটাকে নাম দিলাম কে ক্যাপ। এই হচ্ছে ঘটনা। সো এই তিনটা ডিরেকশন সবসময় ফিক্স থেকে যাবে। আপনাকে কেউ যদি বলে যে আমি এক্স অ্যাক্সিস বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছি, ঠিক আছে, তাহলে ওকে আমরা বলতে পারি ওই মানুষটার ডিরেকশনের নাম হচ্ছে আই ক্যাপ এবং তার ভেক্টরের মানের নাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, যা বললাম এগুলো উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ঘটনা, সকলেই জানাবেন বুঝেছেন কিনা। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে, কোনো সমস্যা নেই, ক্লাস আমরা শেষ করে দিব এখনই। তার আগে আমাকে সকলেই জানান যে একদম ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে ভাই, আপনার ক্লাস করতে অনেক অনেক ভালো লাগে বলেছেন ইলমা। ওকে, আমি চেষ্টা করি সবকিছু আপনাদেরকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বুঝানোর, একদম যেন আপনারা ফিল করেন সবকিছু। ওকে, তো আসেন কি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হবেন। সো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা। সো একজন ব্যক্তি এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে বেগে হেঁটে যাচ্ছেন, তার বেগকে ভেক্টরে প্রকাশ করো। একজন ব্যক্তি, এই যে ধরেন এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, ওয়াই, সে এই দিক বরাবর, এই যে এক্স অ্যাক্সিস বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন তার বেগ ভেক্টরের মান আমরা জানি 10 মিটার পার সেকেন্ড এবং তার ডিরেকশনও আমরা জানি কোন দিক বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, মানে আই ক্যাপ। সো আমরা যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করি, কিন্তু ভি যদি একটা ভেক্টর হয়, মানে বেগ ভেক্টর, তাহলে তাকে প্রকাশ করি তার মান ইনটু তার দিক দ্বারা। কারণ ভি এর মান আপনি জানেন 10 মিটার পার সেকেন্ড, দিক জানেন আই ক্যাপ। সো আলটিমেটলি ইজিলি বের করে ফেলতে পারবেন ভেক্টরটা। ওকে, ঋতু বলেছেন ফেভারিট সাবজেক্ট, হ্যাঁ খুব ভালো জিনিস। আসেন, নেক্সট ক্লাস কবে বলেছেন তামিম? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 14 তারিখ, ওই দিনই শেষ ক্লাস। চেষ্টা করবেন আসার এবং ওই দিন চেষ্টা করবো 2 ঘন্টা ক্লাস নেওয়ার। ওকে, সো সলিউশন যদি আমরা দেখি, যে কোনো একটা ভেক্টর ভি যদি বেগ ভেক্টর হয়, ভেক্টরকে প্রকাশ করা হয় তার মান এবং তার দিক দ্বারা। সো আপনারা জানেন তার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং দিক হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হেঁটে যাচ্ছে, তো এক্স অ্যাক্সিস বরাবর দিকটা হচ্ছে আই ক্যাপ। সো ভি এর পরিবর্তে লিখছি 10 মিটার পার সেকেন্ড আর ভি ক্যাপের পরিবর্তে লিখছি আই ক্যাপ। সো গুণ করে দিলে আলটিমেটলি লিখা যায়, ভি ভেক্টরটাকে লিখা যায় 10 আই ক্যাপ আর মান হচ্ছে মিটার পার সেকেন্ড, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই যে এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার নিয়ম। বুঝেছেন কিনা? ভাই আপনার বোঝানো ভালো লাগে বলেছেন তামিম। স্যার এমসিকিউ ক্লাসগুলো অ্যাপে পাওয়া যাবে, চায় না কেন? কোন এমসিকিউ ক্লাস? ওয়ান শট এগুলো তো অ্যাপে পাওয়া যায় কিনা আমি শিওরলি বলতে পারছি না, খোঁজ নেওয়া লাগবে। বাট আপনি আমাদের 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেল ক্লাস 1 থেকে 12 এবং 10 মিনিট স্কুল মেইন ফেসবুক পেজ থেকে সবগুলো ক্লাসে কিন্তু পেয়ে যাবেন, জাস্ট স্ক্রল করে করে দেখা লাগবে। ওকে, শিমু বলেছেন আসসালাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার এন্ড ফিল্ড।
সকলেই জানান ভাই, সকলেই জানাবেন বুঝেছেন কিনা, সকলেই জানাবেন। এতটুকু যতটুকু পড়ালাম বুঝেছেন কিনা সব কিছুই। ওকে, যা যা পড়ালাম। ওকে, এতটুকু বুঝেছেন কিনা জানাবেন। অনেক ভালো ক্লাস হয়েছে ভাইয়া, শিমু বলেছেন। ওকে, সবাই বুঝেছেন এতটুকু? ওকে, এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে লব্ধি ভেক্টর নির্ণয়। তো সেদিকে আমরা আর যাচ্ছি না, এটা চেষ্টা করবো নেক্সট ক্লাসেই পড়িয়ে দেওয়ার। আজকের ক্লাস আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাস আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে এখন একটু জানাবেন আর সবার কাছেই ক্লাসের সবকিছু ক্লিয়ার হলো কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি চেষ্টা করছি সবকিছুই আপনাদেরকে একাধিকবার বোঝানোর, বারবার বোঝানোর, সুন্দরভাবে বোঝানোর। সো শিমুল চৌধুরী, আমি ক্লাস শেষ হওয়ার পর একটু টেনে দেখে নিতে পারেন ভিডিওটা, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন সবকিছু বুঝিয়েছি আমি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন। 14 তারিখে আমাদের লাস্ট ক্লাস হবে এবং সেটা ভেক্টরের পরবর্তী ক্লাস। সেদিন 2 ঘন্টা বা 2 ঘন্টার একটু বড় ক্লাস নিতে পারি আমি। চেষ্টা করবেন সবাই উপস্থিত থাকার। সম্পূর্ণ এটা আপনাদের চয়েস, থাকা না থাকা। 14 তারিখে আবার ইনশাআল্লাহ দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।